যেখানে 6 এর 1 2 3 4 5 এর অঙ্কগুলো করানো হচ্ছে। তোমরা হচ্ছে দাদা গলায় বেশি দাও কারণ এটা ফাঁসি খানা এটা ফাঁসি ওটা ফাঁসি ঝুলন আছে আমি ওকে মরতে চাই না এই স্টেপ করে দড়ি দিয়ে তোমাদের হচ্ছে কতগুলো জিনিস একটু বলছি। যখন একটা সমীকরণ দিয়ে শোনো, যখন একটা সমীকরণের একটা লেখচিত্র আঁকতে বলবে তখন তোমরা ভগ্নাংশ নিয়ে স্থানাঙ্ক বিন্দু নিয়ে কাজ করতে পারবে। কিন্তু যদি আমাদের এই সমীকরণগুলো সমাধান করতে বলে, যেমন আমরা 6 এর অঙ্কে বলছে মান নির্ণয় করো, 6 এর 1 এর অঙ্কটা বার করো, 6 এর 1 এর অঙ্কটা বার করো। ও আবার আছে 6 এর 1 কারণ টুকতে হবে না, যে ছকগুলো করেছি ছকগুলো বার করো। টুকতে হবে না, সব টোকাই আছে তোমার খাতায়, কিচ্ছু করতে হবে দেখে না, শুধু দেখো বুঝতে হবে। এই হচ্ছে 6 এর 1 এর অঙ্কের দুটো ছক হয়ে গেছে। 6 এর 1 এর অঙ্কে যে ছক দুটো আছে, দেখো প্রথম ছকে যে সাধারণত স্থানাঙ্ক বিন্দুগুলো আছে ভগ্নাংশ আকারে আছে কি নেই? নেই, এগুলো কোনো ভগ্নাংশ আকারে নেই, তাহলে এইখানে কোনো প্রবলেম হবে না। কিন্তু এইখানে যেহেতু ভগ্নাংশ আকারে আছে সেহেতু তোমরা সমস্যার সম্মুখীন হবে। সেই জন্য দেখো আমাদের আগের দিন উত্তর মেলেনি, তাই না? তাহলে বিষয়টা হচ্ছে যে যদি কোনো অঙ্কে দুটো সমীকরণ মানে থাকে, তার দুটো লেখচিত্র হয়, সেই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কখনোই ভগ্নাংশ আকারে নিতে পারবো না। নিলে কোনো ভুল নেই, আঁকলে সবই হবে, কিন্তু তোমাদের যে গ্রাফ খাতার সাইজ, ওই সাইজের মধ্যে ছবি আঁকবে না। এটা তো কোনটা ওই জন্য উত্তর মেলেনি। দাদা দুটি মিলেনি তো আর এই পড়ে দেখো 6 এর মধ্যে ওটাই তো করে হবে। সেই ওরকম করে উত্তর দিতে গিয়েছিলাম। হ্যাঁ, ওই প্রথমটা যেভাবে ছিল কষ্ট মষ্ট করে, আচ্ছা যদিও 6 এর 1 এর অঙ্কটা তোমরা যে চেঞ্জটা করবা সেটা একটু করে দাও। 6 এর 1 এর অঙ্কে দেখো আছে কত, -8/2 আছে না? তাহলে 2 দিয়ে 8 কেটে 4 করো, তাহলে কত হলো -4, তাহলে স্থানাঙ্ক হবে -4,0। পরেরটা -6/2 সমান মাইনাস বলে গেল, যখন বলেছিলে ঠিক আছে, আমি ভেবেছিলাম যে এভাবে বললে সহজ হবে, কিন্তু হয়নি। -2,
4 -16,0 -11,5 -6,10 সমালোচক দাদা কিছুই আমি যে বলিনি। পদ্ধতি বলছিলাম এটা ঠিক আছে। কোনটা আমি যেটা বলছিলাম আমার যেটা সবই ক্লাসে বেরিয়েছিল উত্তর কি মিলেছে? উত্তরে এই আগেরটার জন্য মিলেনি সেটাকে দেখি যেটা দেখি মাইনাস হয়ে গেছে। এটা আছে 16,0 যদি কেটে আছে ওটা হ্যাঁ। কি মিলেছে? মেলেনি না। এই জায়গাটায় তুমি ভুল হয়ে গেছিল ওখানে ক্যালকুলেশনে ভুল করেছো। ঠিক করে দিচ্ছি আবার কি হয়েছে এবার হচ্ছে গ্রাফ পেজে এই দুটো স্থানাঙ্ক নিয়ে তোমরা দুটো লেখচিত্র আঁকো। গ্রাফ পেজ বার করো। এই গ্রাফটা তুই এটা ছোট ছোট করে করবো। কার এটা? দেখি। তো মিলিমিটারের গ্রাফ। মানে এই ছোট ছোট কোপে। ও দা এটা তো এই কোথায় গেল এই ওর ছিল এটাই দাগ গাজা কাটা করছি। না। এটা ফেরতে পারলি না। তোর ছিল না এখন ওই মিলিমিটারের গ্রাফ আমি কি বললাম এই যে গ্রাফ খাতা বার করো। গ্রাফ খাতা বার করো। এইদিকে আগে যেটা দিল না আগেরটা হয়নি। হ্যাঁ মুছে ফেলো। এই আবার আগে ছয়ের একেরটা। ছয়ের সবকটা হবে না, ছয়ের দুই একটা নেই। না ওটা অংশ বলে এরা সবগুলো বলে এই কোনটাই নেই তুই দিছিস এই আমার লাগবে আচ্ছা কথা না ছয়ের একের অঙ্কটা দেখো প্রথম দিকে স্থানাঙ্কগুলো মাইনাসের দিকে আছে না? তাহলে সব মাইনাসের দিকে সবচেয়ে বেশি কত আছে? 16। আর এক্স অক্ষ বরাবর সবচেয়ে বেশি কত আছে? মানে ওয়াই অক্ষ বরাবর সবচেয়ে বেশি কত আছে? 10ই আছে। তাহলে সেইভাবে তোমরা খাতার মাঝখান করে গ্রাফটা আঁকবা। গ্রাফের বাদিকে যেন অন্তত 20টা ঘর ফাঁকা থাকে, নাহলে কিন্তু 16 আটবে না। 20টা ঘর। কি রাখবো ক্লাস ছিল স্কেল না ওই আপনি নিয়ে নাও। এতে স্কেল নিয়ে কিন্তু স্কেল ফেরত আসছে না। হ্যাঁ এর মধ্যে মানে যাই হোক হয়তো কারো কাছে চলে গেছে। আমি চিন্তা করি কি 5খানা স্কেল ছিল এখন একটা পড়ে আছে। বাহ নাইস নাইস হ্যাঁ ছিল তোমাদেরই, কারো না কারো তো হবে। শেষ পছন্দ হয়ে গেছে আমি চলে গেছি আবার কি হ্যাঁ আমি পছন্দ হয়ে আমার কাছে আগে থেকে পছন্দ হয়ে থাকে তোর মতো দেখি হাজার টাকা এই অঙ্কটার ক্ষেত্রে বাঁদিকে বেশি জায়গা রাখতে হবে। অঙ্ক না চিত্রাঙ্কন মতো করবো না কিন্তু। y dash খাতার মাঝ বরাবর কিন্তু করবা, রেখা যে কোনো একদিকে গিয়ে মিলবে। হ্যাঁ চোখ করো করতে লাগবো কঙ্কনা মাঝ বরাবর করো। আচ্ছা প্রথম স্থানাঙ্ক ছিল -16,0 নাও না
আচ্ছা -16,0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এটা হচ্ছে -11,5 ও মিলবে তো হ্যাঁ দাদা আজকে মিলে যাবে মনে হচ্ছে আমার তো মিলবে না আচ্ছা তিনটে স্থানের তুমি দাগটা আচ্ছা বড় স্কেল দিয়ে দাগ টানবা যেন অনেক বড় দাগ হয়, না কিন্তু পরবর্তীতে আবার মুছে নতুন করে করতে হবে। দাগ কিন্তু দুদিকে বড় করে বাড়িয়ে দেবা, দাগ যদি বড় না হয় তাহলে কিন্তু উত্তর মিলবে না। কি মিলছে না? বড় করে সঞ্চারী একদম এই কোণ থেকে ওই কোণ পর্যন্ত। আচ্ছা -4,0 1 2 3 4 4,0 মানে হচ্ছে এই। ঠিক আছে দেখা যাক -3,2 ঠিক আছে দাদা 1 2 3 1 2 চলো না আমি বলেছি এটা হচ্ছে -2,4 1 2 4 1 2 3 4 তারপরে -3 ধরি মিলবে না, যদি ছোট করো তাহলে দেখবা মিলবে না, বড় করতে হবে। মিলবে মিলবে দাগ ওই তিনটে বিন্দু তাহলে তো বিন্দু বসানো ভুল হয়েছে তোমার। আমার মিলে গেছে মিলছে না মানে বিন্দু বসানো ভুল হয়েছে। না 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 দিচ্ছি বাবা আর স্কেল আচ্ছা খেয়াল করে দেখো, আমি এত বড় দাগ টানলাম তাহলেও মিললো না, তাহলে আমাকে আবার এইখান থেকে পুরোটা টেনে বড় করতে হবে। এই তো দাদা আমার মিলে গেছে হ্যাঁ আমার মিলেছে না ভুল হয়নি কোনো। দাদা মিলিয়েছে আমার এটা শোনো মিলে গেছে হয়েছে যে বিন্দুতে মিলেছে তার স্থানাঙ্ক কত দেখো। 8 হবে দেখ না না 18 ওর 18 হবে না 10 না আমরা তো দাদা 10,25 24 নয় দাদা 10,25 কি বলছে 10,25 10,25 আচ্ছা 9,24 9,24 আচ্ছা ওটা 8,24 হবে দেখো। কি বলছো আমি কথা বলবো হ্যালো হ্যাঁ বলো। আচ্ছা এখন তো ওই ফোনটা রেকর্ড হচ্ছে, ক্লাস শেষ হওয়ার পরে দেখবো। হ্যাঁ পাঠিয়ে দেবো ঠিক আছে। আমি হ্যাঁ পাঠিয়ে দেবো রিতম তার চুরি সময় দাঁড়াবো। হ্যাঁ ওটা ওই আসলে দেখিনি গড়াই এই গড়াই আইকো দেখা হবে বলো দাদা রিতমের মা কল করে তো রিতমের কষ্ট করে দিলা কো দেখা হবে না তুই কয়টা বলছিস ঠিক আছে আচ্ছা আমি বললাম ও দিদির সাথে দেখা হবে আচ্ছা তোমরা করতে যাবে তাহলে আমার রেখাটা মিললো কোন রেখাটা দেখি। হ্যাঁ আচ্ছা মিলিয়ে দেখি 1 2 3 4 5 6 7 8 আচ্ছা আমি নিচের দিকে কোথাও দেখি 1 2 3 4 25 দাদা আমরা তো সাথে হয়ে গিয়েছে 25 11 12 13 দাদা আমাদের 25 তো আমার ঠিক আছে যে বিন্দুতে মিলবে সেটাই ঠিক। বল আমার 9 আর 10 এর মাঝ তাহলে আমাদের উত্তর হলো 8,24 আমার দাদা আমার 9 আর 10 এর মাঝ 25 আমার 25 আর 25 তুমি তো বহুত দূরে
সবার কত হচ্ছে? ও দাদা আবার বলে 22 কিন্তু আমার আহারে মিলে আবার এই তো তোমায় এত হচ্ছে মাঝখানে এই পয়েন্টে করে যাবে দে আমারটা কত স্কেল দাও। তোমার যে দাগ টানা বলে ওই করে দেওয়া আমাকে ওয়ার্কস করে আর তোমাকে সঞ্চারী বিন্দু টেনেছি একটা জিনিস দিতে দিতে পারে 5 10 15 20 25 যায় না আমার এই ছেলে করে 7,22 আমার একদম বক্সের মাঝখানে ঠিক আছে দাদা বলবো বক্সের মাঝখানে কি হবে মাঝখানে না কোনো একটা বিন্দুতেই পড়বে হ্যাঁ আমার একদম এই নিখুঁত ভাবটা তোমাকে এবার আনতে হবে হ্যাঁ আমার পড়েছে বিন্দুতে না পড়েনি মানে ভুল তোমার মনে একটু পড়ে আমার কিন্তু পড়েছে ভালো করে দেখো পড়েছে এবার আমার এখানে না পড়ার চান্স সব থেকে বেশি আমার স্কেলে টেরা ব্যাপার কষ্ট দাদা দাদাই আছে হ্যাঁ ঠিক অলরাইট আমার এক কেস মধ্যে করে পড়েছে আমারও তো আমারও তো সবার ঠিক আছে 5 ভুল আছে ও দেখা বল আরে দেখো তোমার শেষে পড়ছে এই আইনা এখানে মধ্যে তোমার এই শোনো 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 আমারটা একটু দেখে যাও একটু দেখে দাও স্যার আমি আগে বলছি না আমারটা দেখি এই শোনো তোমার ভুল হচ্ছে যে তুমি অনেক মোটা পেন্সিল ইউজ করেছো পেন্সিল মোটা ইউজ করলে চলবে না শুরু আছে হবে না তাহলে পেন্সিলের দোষ আছে বলো তো? আরে এই সাথে দাদা পেন আচ্ছা এটা কার খাতা হোয়াট ইজ দিস তোমার পেন্সিল অনেক মোটা এত মোটা দিয়ে করলে হবে না জানি হোক আমি এটা কাটছি তাও এই কোম্পানি পেন্সিল ব্র্যান্ড এটা এই দাঁত বের করে না 6,5 দাদা দেখো শর্টটা পেছনে এনে খাতাগুলো দিও না না আগে দিন এই 6,24 তোমার নিচের যে বিন্দুগুলো মিলে আমি দেব না আমি দাঁড়িয়ে শেষে দাঁড়াবো এই ছেলেগুলো এত কথা কিসের হ্যাঁ ও দাদা কারুল এই ফটো দাও কি হয়েছে কি বলতে তো নিয়েছো ভুল ভালো বিন্দু ঠিক করো বিন্দু ঠিক করো আমি আবার নতুন করে বলি দরকার নেই ঠিক আছে, বেশি বোঝে বললাম বিন্দুগুলো ঠিক করে না বিন্দু ঠিক করে কি হবে নতুন করে করে আট কমা 25 টা এটা তোমার উত্তর কত আছে উচিত 16 বছরের বড় 28 16 24 হয় তুমি ভুল এসেছো আরে বল নতুন গ্রাফিক করব আমি এটা কার মন নাম দেখো আমারই তো মনে হচ্ছে নাম সময় তোমার তো মেনে নি মনে হচ্ছে 25 24 এর বুঝে মাঝখানে হয়েছে চলো আচ্ছা এটা কার ঠিক আছে কোশ্চেন হচ্ছে 26 এর কাছে চলে গেছে না না দাদা 24 পড়তে 24 বুঝতেও পারে না এই বাবা 26 তো হচ্ছে 26 খাতা খাতা বাবা গো 26 তো নিয়ে যাওয়ার আচ্ছা এটা 9 25 হচ্ছে নাকি কার এটা আমার ওটা দাও না 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 এটা 7 22 গড়াই গড়াই 7 22 আমার খাওয়া লাগবে পুরো খাতা কি হইছে 8 24 এ ঘষে মেজে কালো পুষ্টি করে দিবি তোমার ও তোমার এত সুন্দর হয়েছে বলো কি বাহ বাহ বাহ, আগের থেকে অনেক উন্নতি কিন্তু টেরা বেকার দাগতাম না, হয়েছে ভালো এর অনেকটা মিলেছে পুরো বিন্দুতে মেরেনি তো কাছাকাছি গেছে হ্যাঁ ওইটা আমাদের প্রবলেমটা সলভ করো ওটা আমার আচ্ছা এইটা হচ্ছে
খাতার সামনে নাম লিখে রাখো। খাতার মধ্যে তোমরা লেখা আছে। বিন্দুতে মেলেনি। একই নাকি? উল্টো করে করেছো কেন? তোমার হচ্ছে কত বিন্দু স্নান করে গেলি তো? 9:25 হয়েছে তো? ওইটা আমার ঠিক হয়ে গেছে কি হয়েছে? একখানা তোমার বিন্দুর মধ্যে পড়েনি, এটা ভুল। বলে দিয়ে দাও। বিষয়টা হচ্ছে যে রেখা দুটো পরস্পরকে ছেদ করেছে। আচ্ছা খেয়াল করে দেখো, এই দেখো, এই দেখো, এই যে একটা বিন্দু না মধ্যে না, একদম যেখানে ক্রসিং পয়েন্ট সেখানেই হতে হবে তোমার। আমার তো সেখানেই আমার সেখানেই কাজ শেখানো হয়েছে। হ্যাঁ, তা কত এসছে? উত্তর কি মিলেছে সেটা দেখো। না পাইছি আচ্ছা বইয়ের উত্তর কত আছে গো? আমার যদি 23 হতো না লিখতে হবে। এই সময় পাবো না, 8,24 23 হয়েছে আমার। 23 হয়েছে। এই 9,24 উত্তর 16 আছে। আচ্ছা এই বইটা দেখো না, উত্তর বইয়ের উত্তর কত আছে? 6,23 তোমার বিন্দু মেলেনি, বিন্দু সাইডে পড়েছে। 8,22 কত আছে? 8,24 তাহলে আমার ভাঙা জোড়া ওটা ভালো হলো। হ্যাঁ হ্যাঁ? ওইটা কি আমার দেবো? তাহলে আমার এই শোনো এবার, তোমাদের ভুল কোথায় বলি। বিষয়টা হচ্ছে যে এতদিন তো একটা লেখচিত্র এঁকেছো, একটু টানা ব্যাকা করে এঁকেছো, হয়ে গেছে। এই বছর থেকে আর হবে না, কারণ তোমাকে দুটো লেখচিত্র টেনে ওর বিন্দু মিলবে, যে বিন্দুতে সেটা উত্তর, সেটা তখনই বেরোবে যখন তোমার অ্যাকুরেট দাগ টানা হবে। ঠিক আছে, ওকে। এবার অঙ্কন খাতা দাও। এই মন দেখো আচ্ছা পেছনে তোমাদের হয়ে গেছে, 4টে খাতা পাঠাও। খাতা কার এটা? এ তো এমনি ঘষা আমাদের কি করেছে? ওই আমি আবার মুছে ফেলেছি। হয়নি, সম্ভব না, হয়নি। কেন ভুলটা ওই এইখানটা 25 সেবার কোনো বিন্দুতে পড়ে। ও তো আমার মিলে গিয়েছে। কি করবো তাহলে? ও বিন্দু না বসি আর মিলে গেছে। এই দেখো তুমি দিবে এই পেছনে খাতা দাও। ওটা করতে শুরু করো। দাদা কত দিয়ে করবো? না বাড়ি গিয়ে করবো, বাড়ি গিয়ে মেলাবো। না মেলে মিলবে, আমি বলছি তো। আমার 23 আমি না করে তোমাকে বলছি না। প্রথমে আমি করে দেবো। এই যে কম বলেছে, আমি এটা বাড়িতে করেছিলাম আগে থেকে। কোন বিন্দু হয়েছে কথা না, কার এটা? তোমার 10-25 হয়েছে। তুমি তো তোমার উপরের বিন্দু সাইড দেখাচ্ছে, কি করে মিলবে? একটুখানি এই দাও, তোমরা একটা জিনিস বুঝো, এই শোনো শোনো শোনো, অ্যাঙ্গেল, এই কথা না, নিজেদের মতো কথা বলো না। অ্যাঙ্গেল একটুখানি চেঞ্জ হলে এটা যখন, এ দেখো ব্যাপারটা হচ্ছে অ্যাঙ্গেল গুলো ভালো করে খেয়াল করে দেখো। ব্যাপারটা হচ্ছে এই হাইট সাইজটা দেখো, এটা যত সামনে এগোবে ততটা বড় হবে। সুতরাং তোমার যে 3টে বিন্দু আছে, 3টে বিন্দুর মধ্যে একটা বিন্দু যদি একটুখানি যদি সাইডেও নাও, পরবর্তী গিয়ে সেই পার্থক্যটা অনেক বড় আছে। বুঝতে পেরেছো? একদম পয়েন্টে বিন্দুতেই নিতে হবে। এটা বিন্দু দাদা আরে হয়নি, একটা যে ঘুষে মেজে কি করে দিয়েছে, কালো হয়ে গেছে। আরে চুমকি এরকম করলে হয় নাকি? দাদা আমারটা একবার দেখে দাও। আচ্ছা এইটা মোটামুটি মিলেছে কিন্তু বিন্দুতে পড়েনি, এটা কার? পারমিতার, বিন্দুতে পড়েনি। দাদা আমারটা একবার দেখে দিবা। দেখবো। আচ্ছা এটা কার? এরও বিন্দুতে পড়েনি। মাস্টার মাইন্ড করে দিয়েছি না, এই হয়েছে। আগে উঠতে পারি না। দিদাও, দিদাও। শোনো, আচ্ছা এবার দাদা আমারটা দেখে নাও একবার। এ করে দে তো। দাদা এখানে কারণ নেই আমার শুধু আছে আরে মিলবে না কেন বলছো? শোনো, না দাদা আমারটা দেখো ফ্রেশ পুরো ফ্রেশ। তোমার হচ্ছে 9,25 হয়েছে। হ্যাঁ আমার তো নয় পুরো ফ্রেশ সব পুরো 9,25 হয়েছে। 9:25 হবে দাদা। বলো। এটা কার? এক উত্তরটা দাঁড়ায়। হ্যাঁ, এবার তাও একটু কাছাকাছি বিন্দুতে এসছে। এটা হচ্ছে তোমার 9,25 হয়েছে, তাই না? বড় করে দেখছি। 1 2 3 4 5, হ্যাঁ 9,25 হয়েছে। তো মিলবে তার মানে
দাদা আমার তো পুরো বিন্দুতে বিন্দু মিলেছে কিন্তু আসছি আসছি বসে খাচ্ছে আচ্ছা এই শোনো উত্তর 8:24 আসবে। হ্যাঁ হ্যাঁ তোমাদের বিন্দুতে যে দাগ টানা হচ্ছে সেখানে তুমি লিখেছো, সেটা ঠিক আছে সেইখানে একটু ভুল আছে ঠিক করো। আচ্ছা কঙ্কনা খাতা দাও। আরে এইটা যেখানে এর আগে সাইডে মিল। আচ্ছা আচ্ছা 6-2 এর কোশ্চেনটা 6-2 হ্যাঁ এই গুন গুন করে গল্প করো না তো। 6-2 দেখো সম্পূর্ণটা 15-0 10-5 5-10 3-0 8-5 13-10 এখানে সবকটা সিঙ্গেল সিঙ্গেল আছে, কোনো ভগ্নাংশ নেই। এটা বাড়িতে কে কে করেছো? মিলেছে না মেলেনি? উত্তর মিলেছে? হয়তো করোনি। তা ভালো ভালো করে কাটা যাবে তো করবো না করে কাটা যাবে এখন করবোই না ওই আগেরটা দেখে দাও মিলে গিয়ে যাও কোথায় মিলে? ও পয়েন্ট নেই এসে তো দাও ও কিন্তু করে দাও প্রায় কাছে শুধু একটা করে গিয়েছে এই আমার তো আচ্ছা কঙ্কন উত্তর মেলাও। এত ঘিঞ্জি করে কি দরকার করা? 24 আছে বাবাকে বলতে খাতা আর কিনে দেবে না, তাহলে অত কি এখন আমরা শিখছি এখন আর কিছু ছিল না। এখন প্রেস করে বলবো। প্র্যাকটিসের সময় মুছে মুছে করলে অসুবিধা নেই। নিচে বলো। ক্যান্সার এই জায়গাটা আচ্ছা হ্যাঁ 6-3 এর ছকটা বার করো। 6-2 এরটা তো সিম্পল আছে, সুন্দরভাবে হয়ে যাবে। এবারে 27 না তো দাদা উত্তর জেনে লিখে দেবো। 6 বার করি এবার 6-3 বার করো। আচ্ছা 6 আচ্ছা আর এই সব বইটা এটা নিয়ে বুঝে শিখতে হবে না। তাহলে আমি সব প্লিজ সব এই যে যেটা মনে হবে দেখা দিকে আমাদের পরীক্ষা হচ্ছে। যেটা সামনে বসে করে রাখা হলো। ও হ্যাঁ এটা আগে দিন কমপ্লিট হয়নি। একটুখানি বাকি ছিল তো, আগে তুমি আঁকা আঁকাগুলো কমপ্লিট করে দেখে আঁকাগুলো কমপ্লিট করো। 6-3 আবার এটা দেখে রাখবার দেখে নাও। এটা উত্তর মিলেছে? মিলে ফেলেছি শুধু তো দাগি তারপরে দাগ মিলিয়েছি উত্তর দাগে দেওয়ার দাগ মিলেছে। তাহলে কি করবে? আবার মিলে গেছে সাত আছে পাশে সাত আমি যদি বুঝে আচ্ছা যার যার ওই অঙ্কটা দে উঠে দাঁড়াও তো। ও সাত অনেকক্ষণ ধরে বলছি। ও দাদা ও আমি করছি তুমি উঠে দাঁড়াও। উঠে দাঁড়াও। খুব বকছো তোমাদের, ওঠো। বারবার বলছি গল্প করবো না, অত মুখে কথা দিচ্ছে। গল্প করছিলাম তো একা একা কি পাগলের মতো বকছিলে? এত চিলে যত এই কোন দিকে যত রাজ্যে চিল্লা মিলে যায়। কি হয়েছে? আবার ভুল ক্যালকুলেশন দেখাবো। না ভুল এটা পুরো ঠিক আছে দেখে নিয়েছি উত্তর মিলেছে কি? হ্যাঁ তোমার সাথে আমার মেলে না তো ছবি আঁকো, ছবি এঁকে উত্তরটা মিলে। তুমি উত্তর কি মিলেছে? তাহলে ভুল হয়েছে ক্যালকুলেশন। ক্যালকুলেট কি করে বোঝাই আচ্ছা এবার শোনো। হ্যাঁ বলছি। কি? হ্যাঁ 5/4 আছে। শোনো 6-3 অঙ্কে যে দুটো ছক আঁকা হয়েছিল, দেখা যাচ্ছে কি x এর মান দুটোই ভগ্নাংশ আছে না? এখানে আমরা y এর মান এমন ধরবো যাতে উত্তরে ভগ্নাংশ না আসে। এখানে আমরা y এর মান এমন সংখ্যা নেবো যাতে উত্তরে ভগ্নাংশ না আসে। ঠিক আছে? সবার প্রথমে দেখো নিচে কত আছে? 3 আছে। 3 আছে। তাহলে y এর মান আমরা 0 থেকে শুরু করব। এই জায়গাটা ভালো করে দেখে না, পরবর্তীতে কিন্তু একটাও মিলবে না। y এর মান যদি ফার্স্টে 0 ধরি তাহলে 11/3 হচ্ছে। 11 কে 3 দিয়ে কি কাটা যায়? যায় না। তাহলে হলো y এর মান 1। আগেবার লিখেছিলাম ওই জায়গাটা একটু কেটে কুটে সাইডে ঠিকঠাক মান লিখতে হবে।
আগের ছকেই করবা, কিন্তু আগের ছকে দেখো ভগ্নাংশ করা আছে, আমরা ভগ্নাংশ করব না। y এর মান এমন মান নেবো যাতে উপরে ভগ্নাংশ না আসে। বাই দিয়ে ছবি মিলবে না তা না, মিলবে, কিন্তু তোমাদের মানে বাই দিয়ে ধরো নিচে যদি 3 থাকে না, তাহলে 3টে ঘর মানে 1, তাহলে যদি আমি 20ও লিখি তাহলে 60 খানা ঘর নিতে হবে। তাহলে এত বড় দাগ আসবে যেটা গ্রাফের মধ্যে আঁটবে না ওই জন্য। আচ্ছা, তাহলে y এর মান যদি আমি 1 নিই, তাহলে 1 হলে 1 + 11 মানে কত? 12, 12/3 মানে 4। তাহলে y এর মান 1 নিলে x এর মান হবে 4, হয়ে গেছে। আচ্ছা, পরেরটা, y এর মান যদি আমি 2 নিই, তাহলে 2 হলে 2 আর 11 কত হয়? 13, 13 কে 3 দিয়ে কাটা যাবে না। আচ্ছা, তাহলে 3 এর ঘরে নামতা করে কাটা 11 এর পরবর্তী সংখ্যা কত যেটাকে 3 দিয়ে কাটা যাবে? 3 এর নামতা করে 3 একে 3, 3 ও, না, 6 এর কত হচ্ছে? এক তো? তো 10 যোগ করো তাহলে এই ও দেখো, আর বলো শর্ট, ও দেখো পরপর বলবো। 7 নাও, বলো না, বলো না। 7 নাও, দাঁড়াও 18, 80। y এর মান, আচ্ছা y এর মান যদি এটা দাও 11 এর সঙ্গে কত যোগ করলে 15 হবে? 4। তাহলে y এর মান 4 হলে উপরে 15 আসবে, দিয়ে 3 দিয়ে কাটতে পারবো। তাহলে আমরা কি লিখবো? y এর মান 4, তাহলে 4 হলে 4 যোগ 11 মানে 15, 15/3 মানে 5 হলো। পরেরটা, 15 এর পরবর্তী সংখ্যা কত যেটা 3 দিয়ে ভাগ যায়? 18, 3 6 18, 18। তাহলে 11 এর সঙ্গে কত যোগ করলে 18 আসে? 7। তাহলে y এর মান আমরা নেবো কত? 7। তাহলে হবে কি 3 6 18। এই ক্যালকুলেশনটা করা একটু জটিল আমি জানি, ওই জন্যই ভগ্নাংশ করে করার চেষ্টা করেছিলাম, কিন্তু ভগ্নাংশ করে করলে ওই গ্রাফে আঁটবে না। এটা তাহলে পাঁচের কয়েকটা ছিল ওগুলো তাহলে দেখাতে হবে। পাঁচের যে কটা এরকম ছিল ওগুলো এইভাবে করতে হবে। হ্যাঁ, না 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 না, 5 এর ক্ষেত্রে হবে না। 5 এর ক্ষেত্রে তোমরা দাদা একদম মিলে আমি বলছি, মিলু, এই 5 এর ক্ষেত্রে তোকে একটা সমীকরণ হচ্ছে একটাই লেখচিত্র হবে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। দুটো লেখচিত্র যখনই হবে তখনই প্রবলেম হবে। তাহলে লেখাটা শক্ত কি লেখা লেখা লিখতে করেছো নাকি? একটা তো করেছিলাম। এ তো কেটে দাও, অসুবিধা নেই। আচ্ছা, এবার চলেছে পরেরটা। এখানে ভালো করে দেখো, নিচে কত আছে? 2, নিচে কত আছে? আর তাহলে উপরে আমাকে 2 এর গুণিতকের সংখ্যা নিতে হবে। তাহলে এখানে আছে কত? 6। তাহলে 6 এর কাছাকাছি 2 এর গুণিতক কত? 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, মানে কি 6 নিচেই গুণিতক। তাহলে 6 এর সঙ্গে কত যোগ করলে 6 হয়? 6 এর সঙ্গে 0 যোগ করলে, তার মানে y এর মান আমরা নেব 0। তাহলে উপরে থাকলো 6, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3। পরেরটা, তাহলে 3 দুগুণে 6 হলো। এবার তাহলে 6 এর থেকে একটু বড় সংখ্যা নেব, কত হবে সেটা? 2 এর গুণিতক 8, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। তার মানে 6 এর সঙ্গে কত যোগ করলে 8 হয়? 2। তাহলে y এর মান আমাকে 2 নিতে হবে। তাহলে y এর মান 2 নিলে 6 যোগ 2 মানে 8, 8 কে 4 দিয়ে ভাগ করলে, সরি 8 কে 2 দিয়ে ভাগ করলে 4। পরেরটা বলো, 10 নেবো? আচ্ছা, y এর মান যদি আমি 10 নিই তাহলে কত হচ্ছে দেখো? 10 আর y কত? 16। আচ্ছা, 16 কে 2 দিয়ে ভাগ করলে 8। ঠিক আছে, তোমাদের ছবিতে ভুল হওয়ার সম্ভাবনা কখন বাড়ে একটু বলে দিচ্ছি। যখন বিন্দু স্থানাঙ্কগুলো কাছাকাছি হবে, যখন স্থানাঙ্ক বিন্দুর মানগুলো কাছাকাছি হবে, তখন তোমার স্কেল ধরাতে ভুল হবে। যত দূরে দূরে মান নেবা তত তোমার উত্তর মেলার সম্ভাবনা বাড়বে। এখন ওই দূরে ব্যাপারটা বুঝতে পারছি। আস্তে আস্তে তো শিখবা, একবারে সব বলে দিলেই গেল। ও আমরা পরীক্ষা না করতে গেলে 2 তারিখ থেকে তোমাদের আমাদের শেষ হলো না। কি কি 2 তারিখ থেকে পরীক্ষা দাদা। কত তারিখ থেকে? 2 তারিখ এপ্রিল। ও, বলতে। আমাদের তো মার্চে হবে বললো না। কে? বললো আমার মতে মার্চে মার্চে আমার মতে মার্চে হবে না, কারণ সামনে ভোট আছে তো ওই জন্য। এই ও সব আমাদের মাঠে পড়া আমাদের বলে দিয়েছে। সিলেবাস হবে না শেষ। তোর পরীক্ষা কি ফেল করবো? পরীক্ষাতে যতটা সিলেবাস হবে ততটাই করবা। অতটা সিরিয়াস দেখে দিনই আসছো। ওই আমি বলে চার দেবো। পাঁচ পেজ কি হবে? 40 এর তো। এরা আগে দিন ওই কত? দাদা দাদা আমি তো জানি ওটা ওই দেওয়া হবে। বাদ বাকি উপহার আগে তো 3 আর 5 কত পৃষ্ঠা? উপহার তো 3 আর 5 কত পৃষ্ঠা? পড়ে আছে বইতে। কি হবে আমাদের? লোকমা দো আর কম শুনিস আচ্ছা, এই শোনো, প্রথম ছকে তাহলে স্থানাঙ্ক বিন্দুগুলো কি কি হলো?
প্রথম ছকে 4,1 5,4 6,7 এই তিনটে স্থানাঙ্ক বিন্দু আর দ্বিতীয়তে 3,0 4,2 8,10 এই স্থানাঙ্ক বিন্দু দিয়ে তোমরা দুটো লেখচিত্র আঁকবা যে বিন্দু দিকে ছেদ করবে সেটা তোমাদের উত্তর হবে হ্যাঁ এখনই করো এখন এখনই আমার মাথা খাতে থাকে এই সব অঙ্ক করা ওই ঝামেলা। এই কথা বলো না সাইডে বেশি ধরতে হবে একটা ডান দিলে বেশি ধরতে হবে ওই তো হাইয়েস্ট কত আছে x দিয়ে করে 4 5 6 3 4 8 ডান দিকে হবে তো হ্যাঁ এবার তো ডান দিকে হবে ডান দিকে হবে বেশি তাহলে মোচো দাদা আমাকে বেশি মুছতে হবে আমাকে এদিকে একটু বাড়ি নিলে আমার হয়ে যাবে তুমি তোমাদের খাতে দেখো নিজের চলে তেল দাও আচ্ছা চলবে এই তো বড় দাদি হ্যাঁ এটা পড়ো বল আমি তো মুন্ডাটা মানে আমার নিজেরটা করছি সেটা তোমার ক্যালকুলেশন ঠিক থাকলে উত্তর মিলবে মিলবে তো প্রথম আছে 4,1 1 2 3 4 1 এই বিন্দু। আচ্ছা তোমাদের একটুখানি এই শোনো এই শোনো হ্যাঁ বলো তোমাদের ভুল কোথায় যাচ্ছে একটু বলি তোমরা বিন্দু বসাতে ভুল করছো এই জায়গাতে অনেকে খাতা চেক করে তোমরা বিন্দু না এরকম করে বড় বড় গোল্লা করে বসাচ্ছ এরকম না দেখো শোনো এই দেখো তোমাদের গ্রাফ খাতায় এরকম বিন্দু আছে দেখো এই একটা বিন্দু ধরো এই বিন্দুটা হচ্ছে তাহলে এই বিন্দুতে জাস্ট পেন্সিল বসিয়ে ঘোরাবা দিয়ে এটাকে গোল করো বেশি প্রেসার দেবে না ঠিক আছে যদি এইখানে তুমি এরকম গোল্লা পাকিয়ে দাও তাহলে তোমার উত্তর মিলবে না তাহলে ওটা মিলছে তো বড়গুলো এদিক করে আছে আসল বিন্দু থেকে ধরে নে হ্যাঁ ওরকম করে বলতে পরীক্ষার সময় তোমাদের বিন্দুগুলো হয়তো বই থেকে নাও দিতে পারে আচ্ছা বই থেকে দিলেই ভালো না দিলে ভালো। পয়েন্টটা হচ্ছে কি 5,4 1 2 3 4 1 2 3 4 5 4 1 2 3 4 ভিড় হয়ে গেল 5,4 পয়েন্ট হচ্ছে 6,7 কি তুমি বুঝতে পারছো না এ ভালো লাগবে এটা ভালো লাগবে ব্যাপারটা হচ্ছে যখন তোমার এরকম আছে তুমি জাস্ট ফোঁটা দিয়ে রাখছো তো তুমি ভাবো স্কেল দিয়ে দাগ টানা শোনো তুমি দাগ টানা কেমন শিখিয়েছি স্কেল বসাবা দিয়ে পেন্সিলে দেখবা স্কেলের সঙ্গে ঠেকছে কিনা একদম সোজা দাগ হতে হবে আর তুমি পরিষ্কার করে হ্যাঁ টানো আর তুমি পরিষ্কার করে দেখতেও পারবে যে দাগটা কিভাবে যাচ্ছে 6 কি হলো পারফেক্ট হয়েছে 6 আচ্ছা এখানে না সরলরেখা দুটো কাছাকাছি হবে হ্যাঁ তারপরে 6,7 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 6,7 বিন্দুগুলো ঠিক করে টানবা আমি দেখবো ওটা গায়ে গায়ে লেগে যাচ্ছে তো গায়ে গায়ে লাগবে না হ্যাঁ রেখা দুটো একটু গায়ে গায়ে লাগবে কাছাকাছি হবে রেখা দুটো আচ্ছা পরেরটা 3,0
বিন্দু বসে গোল করতে পারছি না। হ্যাঁ গোল করতে পারছি না। ওই ছোট করে চেষ্টা করো, অসুবিধা নেই। রেখার মধ্যে দিয়ে গেলেও প্রবলেম নেই। আমার তো কাছাকাছি হয়নি। 4,2 কাছাকাছি না হলে ভুল। 1 2 3 4 1 2 3 4 কি করে হয়? এটা হয়েছে। একটা দিয়ে তো করছে সে। 4,2 পড়ে আছে 8,10 8,10 1 2 3 4 5 6 7 8 10 আমি বলেছি ভুল জায়গা থেকে। ওই উত্তর কত? মিলছে না। কি মিলছে না। একটা করছো, একটা করো। না মিলবে না তো। কেন মিলবে? ও সাইড দিয়ে বেরিয়ে গেছে। মিলবে, তুমি স্কেল বসো, মিলবে। কিছু বুঝছি না। কে বলেছে? একদম গায়ে গায়ে হয়ে যাবে রেখা দুটো। রেখা দুটো একদম গায়ে গায়ে হবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমার এই জায়গাটা করে কেটেছে, এই জায়গাটা। আমার এই বিন্দুতে মিলেছে। 1 2 3 4 1 2 3 4 5,4 হ্যাঁ একদম। আমার উত্তরে কত আছে গো? 9,6 হ্যাঁ 9,6 কাছে করব কি করে? হচ্ছে না। 9,6 হবে না। 9,6 হবে যদি হয়। সঞ্জরি, তোমাকে আমি একটুকে বলেছিলাম বিন্দু কি করে বসাবা। তুমি ওই যে বসেছো, মিলছে না। বসলে হবে না। ও এটা শোন। হ্যাঁ মিলেছে 5,4 ধরো, মিলেছে। আর উত্তরটা 9,6 আর এটা বলছে 6 3 না 9,6 হবে যদি দেখাতে পারি বইয়ে। কি নয় কবর। তাহলে বলো তাহলে আজকে হচ্ছে না। হ্যাঁ দাদা বলা কি বলে মিষ্টি হলো খাতে কি হবে। করব? আচ্ছা কত বলছো? 9,4 তা যদি বইয়ে 9,6 থাকে তাহলে আজকে হবে। এই চুপ কর। আচ্ছা 9,6 দেখবে না চশমা লাগা। আচ্ছা দাও তুই চশমা লাগা দেখা কর। আসছি যদি পয়েন্ট মা আচ্ছা 9,6 বলেছো তো? হ্যাঁ তাহলে দুইয়ের উত্তর। 6 নিলে হচ্ছে 6 6 12 বাই 2 তাহলে 6 6,6 আছে আর এখানে যদি 6 নিই 6 না আমি তো 6,9 উত্তর হতে পারে না। ও দুইয়েরটা উত্তর দেখো। তো ঠিকই আছে, ভুল বলছে। আরে দাদা ও চশমা লাগাতে বলো। আচ্ছা তোমাদের কত মিললো পেছনে? কত মিলেছে? খাতা পাঠা হবে পেছনে। একবার বলো। ঠিক কথা বলি। বল। 5,4 হ্যাঁ ক্যাশ দাও। আমারটা দেখি নাও। আবার সরে যা। কোন হয়? এত মোটা দাগ তো। দুইটা দেখি। ওটা তো ইয়ে হয়ে গেছে। এ হবে না। দাও দাও ঠিক করে। সে মিলেছে? দাদা কি হয়ে গেল দাদা? দাদা মিলেছে তো? মিলেনি বলছো কেন? 5,4 মিলেছে হ্যাঁ আমি বলছি। এই বুঝতে পারছি। কার? তোমার মিলেছে তো? মেলেনি। মিলেনি কোথায়? মিলেছে। তুমি রেখাগুলো টেনেছো ভুলভাল বিন্দু দিয়ে। কোথায় ভুলভাল? সাইড দিয়ে আমার মিলেছে। ভালো করে দাও। আমার মিলেছে না। আমার কখন মিলিয়েছে? মিলেছে মিটা করলে রেখা শুরু। ও দাদা আমারটা দেখে দিয়েছি আপনি। চার হয়েছে, পাঁচ ও হচ্ছে না। দাদা ওই পাঁচ কবর। এই দাও দে তো খাতা। ও দাদা খাতা নাও। এই মিলিছে। এরিয়া খাতাটা দে তো আমার। হ্যাঁ, মিলেছে। রিয়াটা ঠিক হয়েছে। এরিয়া রিয়াটা একদম ঠিক হয়েছে। ধরো ধরো ধরো। তুমি মানে ওই পেন্সিল ইয়ে সরু পেন্সিল দিয়ে করছো? আরে দোকানে মেকানিক্যাল পেন্সিল দিয়ে বলে করছো? তো ওগুলো আর বিক্রি হয় না। কে বলেছে? শীষ বিক্রি হয় না। শীষ বিক্রি হয় না। তারপরে তো অনেক শীষ পড়ে আছে। আমাকে দিয়ে দিন। কৃষ্ণনগরে সব পাওয়া যায়। হ্যাঁ আমার পাঁচ চার। ফালতু কথা বলেছে দোকানদার। আমার পাঁচ দোকানদার বলে পাওয়া যায় না তার না। আমি তো চিনি না। এটা কার এটা? আমার দাদা। দোকান থেকে। পেছনে নিয়ে এসো। দাদা আমার 5,4 বেরিয়েছে। আচ্ছা, আমি যাচ্ছি তো। দাদা ও দাদা এই বিন্দুগুলো না, আমি নামগুলো বলছি। এই ইয়ে পায়ের একটু চমক। দাদা ওটাই তো ও বলছি, দাদা কিছু হবে না। দেখো দাদা আমার দিকে কত করে এটা বড় বড়। ব্যাগ তাহলে সরা এমন করবে, এখন আমরা বিরক্ত হবো। এত ছোট জিনিস হয়ে গেছে কম করে আর আমার ছেলে একটু অভিজ্ঞতা হয়েছে তাই না সেখানে ঠিক আছে বিদ্যা জায়গা নিতে এগুলো হবে নাকি? রেখা সুন্দর দেখতে হবে। আমার মিশাচ্ছে।
কত আছে 4,1 ওর নাম লিখা আছে এ দাদা আমাকে দে এ দা কত মিলি লিখা আছে দেখে দে ওটা দেখে দে লেখাটা বড় করে তুমি ও দাদা কাই আগে বিন্দুটা মুছো ঠিকই আছে সামনে থেকে করো সমান আচ্ছা হয়েছে ও দাদা পাঁচ পঞ্চাশ মিলেছে এখানে যাওয়া যাবে না এত সময় ব্যাগটা রেখেছে এটা উত্তম উত্তম ড্যাঙা ড্যাঙালে ও দাদা দেখো সে তো হয়েছে আচ্ছা এই শোনো ডিমান্ডা তোমরা একটা কাজ করবা দুজনে এরম বসবা আর তুমি সে মানে আমি তো তাহলে ওই যে পাপা ঘরের জায়গায় বসবা মহাশয় ও দাদা মাস্টার মাস্টার মশাই ওরা ইংরেজি ওয়ার্ডকে বাংলায় বলে এই চেয়ার টেবিলে আরাম কে দাঁড়া এই শোনো একটা কথা বলি এই যে এরপরে কি করা উচিত বলো এরপরে প্রত্যেকটা বিন্দুর মান বসাতে হবে নাম বসাতে হবে এই শোনো এবার হচ্ছে ছক কাগজে বিন্দুগুলোর নাম তোমাকে লিখতে হবে আমাদের ম্যাম বলেছে ওইখানে ওই সংখ্যা না বসিয়ে শুধু এবি লিখে হ্যাঁ এবি লিখবা তাতেও চলবে শোনো এবার তোমাদের কাজ হচ্ছে স্থানাঙ্ক অনুসারে বিন্দুগুলোর নাম তোমাকে বসাতে হবে যেমন 4,1 ছিল এইটা তাহলে এর নাম আমরা এ দেবো তারপরে কত ছিল 5,4 তাহলে 5,4 হচ্ছে আমরা বি বিন্দু দেবো তারপরে 6,7 এটা আমার রুল আচ্ছা 6,7 কে আমরা সি বিন্দু দেবো দেখো কি মিলেছে 5,4 ওগুলো লিখতে হবে আবার খাতা দেখিয়েছো আমাকে কেন দাদা বলছি দেন এই ওখানে আমাদের মাথা উঠা ও নিজে করো এই আচ্ছা আচ্ছা করে দাও
আচ্ছা পরেরটা এই কি গো তোমরা এরকম করে কি হয় এক জায়গায় বসে তার উপর ঝামেলা করছো কি দিছো কি রাখছো এই মুখে আওয়াজ করবো না এই যে কথা বলার প্রয়োজন নেই বুঝিয়ে দিচ্ছি বোঝানোর প্রয়োজন নেই আচ্ছা পরেরটা 3,0 এই বিন্দুটা তোমরা হচ্ছে বুঝতে না পারলে বিন্দুগুলো মেমে মেমে করবো 3,0 ডি বিন্দু 4,2 এটা হচ্ছে ই বিন্দু আচ্ছা 8,10 একদম উপরে এটা ই এফ বিন্দু মান লিখতে হবে না হ্যাঁ বলো মান লিখতে হবে না ব্যাপারটা হচ্ছে কি ধরবে না এখানে এত ছোট হয়ে ধরবে না আমরা না লিখলে হবে হ্যাঁ না তুমি যদি এবিসি লিখো তাহলে ঠিক বিন্দুতে এবিসি লিখো আমরা ধরবে না কি হলো দিশা লিখেছো আবার আমারটা লিখে দাও তুমি লিখেছো এটা কার অনেক কষ্ট করে করেছি হ্যাঁ হয়েছে এবার আমি গ্রাফার লিখে দেবো না মান করবো মানে আর গ্রাফ হবে না তো আমি এটা শেষ করতে পারি দেখে দেবে না এখন আর দেখবো এই শোনো এইটুকু হয়ে গেছে কি সবার আর বাকিরা যারা এই খাতাতে ছকগুলো ঠিক করে নিয়েছো তো সবাই খাতাতে ছকগুলো ঠিক করে নিয়েছো তো ঠিক আছে কোনো কথা নেই এই পুরো দেখা দাও ঠিক আছে ও গল্প করতেই গেছে বন্ধ দাদা আচ্ছা এই 6-4 আইবিং এখানে দেখো স্থানাঙ্ক বিন্দুগুলো একদম পূর্ণ সংখ্যাতে আছে 19 29 1 25 5 20 10 তারপরে 12,2 16,6 18,8 তার মানে কি 4 বাড়িতে করেছো কে কে আমি মিলেছে উত্তর না মেলেনি মিলেছে উত্তর কত গো মেলাও উত্তর মেলাও আমার কাছে উত্তর নেই উত্তর মেলাও। আমি করেছি আমি তুমি গ্রাফি করতে পারো না এটা শুনে যদি করতে না পারো শিখে নেবে ঠিক আছে সিলেবাস এমনি আমি আস্তে আস্তে করে যাতে শিখতে পারি নেক্সট ইয়ারে কি সব ও দাদা শেখানোর দায়িত্বে ও দাদা শেখাবে কে আমি শিখে দেবো তোমার তো যেই চ্যাপ্টার শেষ হয়ে গেছে তখন তো তুমি সেকেন্ড চ্যাপ্টারে যাবে আমার চ্যাপ্টার শেখ ওকে ছুটির সময় দাঁড়াতে হবে ও দাদা আমি টিচার পরামর্শ পাবে আমি শিখিয়ে দেবো টিচারে না শেখাতে পারে শিখিয়ে দাও আগে আমি ঘরে যাবো শিখিয়ে দিলাম PESAGR আমাকে দেখাতে হবে না উত্তরটা মেলাও বইয়ের সঙ্গে মেলাও তাহলে ঠিক আছে আচ্ছা 6 এর ভি কে কে করেছো বাড়িতে ইয়ে বাবা বাকিটা করেই নি সব বাড়ি খাতা ছিল না খাতা করতে হবে বাড়িতে আর এখানে তো কি হবে ও এরকম বলে দিচ্ছে এরকম মারা পড়ে ঠিক আচ্ছা যাই হোক 6 এর ভি এই কথা না শোন 6 এর ভিটা যারা যারা করেছে উত্তর মিলেছে না মেলে মিলেছে মিলেছে একেরটা আর তিনেরটা এই তো 5 তোমার কি ভুল করে মিলে গেছে সেটা মিল তো আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে তাদের কাছে যারা বাড়িতে করে আসে না উদ্বোধন কিচ্ছু হবে না প্রশ্ন যে করনি কেন কারণটা কি বাবা পাঁচের গুলো করেছি ছয়গুলো বলি প্রিয়াঙ্কা করনি কেন আর এই যে কুমারী পারোনি তুই বিন্দু বসাতে পারো না আরে ওগুলো বুঝতে পারিনি দাদা ভাবলাম ভুল হবে তাই বললাম এর মধ্যে হবে যাবে আমি পাঁচের গুলো করেছি আচ্ছা এবার কোশ্চেন হচ্ছে 5 এই যে কথা না 5 এর কোশ্চেন গুলো কে করেছে 5 এর গ্রাফ গুলো হ্যাঁ পাঁচের গুলো করছিল 5 এর গুলো করেছো ঠিক আছে এবার হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন আরে আমি বলে দিচ্ছি না তাহলে আজকে টাইমে আজকে বলবো না আগামী দিন বলবো। ও
সাতের দেখো দুটো করে সমীকরণ আছে, সাতের কোশ্চেন গুলো দেখো। নিচের সমীকরণগুলি লেখচিত্র অঙ্কন করি ও ছেদবিন্দু স্থাপন করি, সাতের কোশ্চেন। আর আটের কোশ্চেন লেখচিত্রের সাহায্যে নিচের সমীকরণগুলি সমাধান করি, দুটোই একই ধরনের প্রশ্ন। তাই এক্ষেত্রে আমি করছি কি, সাতের গুলো এবং আটের গুলোর যে লেখালেখি গুলো হবে মানে ক্যালকুলেশন আর এই ছক পর্যন্ত আমি করে দিচ্ছি, তোমরা বাড়ি থেকে গ্রাফ গুলো তৈরি করে আনবা। দেখবা তো, দেখবা তো পরের দিন। পরে দিন আমি করবো তো, না না মানে এখানে দেখবো যার মিলবে না, যেটা মিলবে না সেটা আমি বুঝিয়ে দেবো। সব দেখা সবার সম্ভব। ওই তো ওইটা নাই খাতা, খাতা আমি চেক করবো না, খাতা চেক করবো। ওটাই বলছি, আজকে যেমন চেকও করলেন আজকের সময়টা একটু কম থাকে তো ওই জন্য। কিন্তু দাদা যে উন্নতি হাতে আগে দিয়েছে টেন্ডেন্স। ওই গ্রাফটা খেলো তো একবার ভালো হবে। ওই খেলতো তো একবার ওখানে আমি এভাবে হাতে ছেড়ে দিতাম গ্রাফটা। দেখো এই এই কথা না কথা না এমনি খাতাই করো। আচ্ছা একটা কাজ করো, এই শোনো শোনো সকলে একটা কাজ করো, এই যে কথা না তোমরা এমনি খাতাতেই টোকো, ঠিক আছে? এমনি খাতাতেই না ওই এক একটা পেজে এক একটা করে ছক আঁকবো শুধু। মানে আমাকে দাও, আমার খাতায় 3টে পেজ আছে আর যাতাই হয়ে গেল আমার। কাঁধে খাতা নেবা। আমি এই শোনো, এই শোনো, সব শেষ হয়ে গেছে। এই তো একটা পেজ আছে, গ্রাফ খাতায় আলাদা করে লেখার প্রয়োজন নেই। এই পেজে আমি ক্যালকুলেশন আর ছক দুটো করে দিচ্ছি, এই পর্যন্ত ধরে যাবে। আর নিচের টুকুনিতে ওই স্থানাঙ্ক বিন্দু x অক্ষ y অক্ষ ধরে যা লেখা আছে সেটা লিখবো, ঠিক আছে? তাহলে আর ওই গ্রাফ খাতায় আলাদা করে লেখার কোনো প্রয়োজন ওই তো গ্রাফ খাতার পেজগুলো এবার গ্রাফ পেজগুলো নিয়ে অত মায়া দেখাতে হবে না। ওদের 30 টাকা দাম নিচ্ছে। তুমি তাহলে আরেকবার গ্রাফ খাতায় তুলে 30 দাও। টাকা দাম নিয়েছে বলতে। তোর কাছে 30 টাকা দাম, আমাদের 30 টাকা বহুত দাম। আচ্ছা এবার হচ্ছে যে গ্রাফ খাতায় কি করবা, গ্রাফ খাতায় হচ্ছে কোশ্চেন নাম্বারটা দিয়ে গ্রাফটা আঁকবা, ঠিক আছে? তাহলে আমি এখন ছক পর্যন্ত আঁকার চেষ্টা করি। সাতের আমি 1 আর আইভিটা করব, বাকি দুটো ছক এঁকে তোমরা বাড়িতে নিজেরা করে আনবা। সাতের 1, সাতের 1 এ দেখো বলেছে যে নিচের সহজ সমীকরণগুলি লেখচিত্র অঙ্কন করি ও ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি। তাহলে সরলরূপে লেখা আছে x, x = 0 সমীকরণটি, আচ্ছা ডট ডট দিয়ে 1 নং সমীকরণ, হ্যাঁ আচ্ছা এরপরে আছে 2x + 3y = 15, 2x + 3y = 15। এবছর গ্রাফটাকে সিরিয়াসলি নিতে হবে, মানে অনেক গ্রাফ আছে, প্রচুর গ্রাফ আছে, মাথা ঢুকছে না কেন? তাহলে অঙ্ক করছি কি করে? মাথায় ঢুকছে মিলছে না। মিলবে, আস্তে আস্তে মিলবে। তার জন্য তপস্যা করতে হবে। আচ্ছা 6 এর অনেক কটা মিলছে তো? মিলবে। যত প্র্যাকটিস করবে, যত ভুল করবে, তত শিখতে পারবে। ওদের 2 নং সমীকরণ পেজ মাস্টার দেবে, তাই তো? হ্যাঁ যতদিন ভুল করো ততদিন পেজ মাস্টার দেবে। সে কি আর হয়, শিখতে তোমাকে হবে কেন? গ্রাফে তো মুছতে পারো, মুছে পড়বো। তাহলে শিখতে হবে না, ওসব বাদ দিয়ে দাও, শিখাশিখি কোনো প্রয়োজন নেই। আচ্ছা 1 নং সমীকরণের লেখচিত্র অঙ্কন করবে। ওটা 2 নম্বর হবে। না না 1 নং এর লেখচিত্র কোথায় আঁকবো? ওর উপরেরটা, নিচেরটা। নিচেটা দিই। মার দিকে জ্বালা দিয়ে ওটার উপরেরটা করো। এই করে সামনে দেয়। শরীর কোনো খাওয়া নেই। 1 নং সমীকরণের লেখচিত্র অঙ্কন করবে। আচ্ছা 1 2 3। স্যার ইয়াকে কিছু বলবা? আচ্ছা এখানে দেখো 1 নং সমীকরণে বলেছে x = 0, এই কথার অর্থ কি? x = 0 মানে y এর যে কোনো মানের জন্য x এর মান 0 হবে। একদম ছোটবেলা শিখেছিলাম। y এর যে কোনো মানের জন্য x এর মান 0 হবে। এবার শুনো, তোমাদের লেখচিত্র মিলছে না, তার কারণ হচ্ছে বিন্দুগুলো খুব কাছাকাছি। বিন্দুগুলো যদি দূরে দূরে হয় লেখচিত্র অবশ্যই মিলবে। তাহলে এই ক্ষেত্রে y এর মানগুলো না 5 ঘর গ্যাপ দিয়ে না, 5 নাও 15 নাও, আচ্ছা 5 নাও 10 নাও 15। যেগুলো এই রকম হবে ওগুলো কি করব? ওগুলো কে ওগুলো এরকম তো হবে, এটা তো ওরকম হবে। x 0 দাদা কি হলো? এটা তো করেছি আগে। না
এটা হচ্ছে y অক্ষের উপর হবে। আচ্ছা এবার হচ্ছে 2 নাম্বার 2 নং সমীকরণের লেখচিত্র অঙ্কন করি। ওদের পরীক্ষায় লেখচিত্র আসবে তো টোটাল 10 মার্ক। কি হয়েছে তো 10ই পাবো তো কি হয়েছে 10 পাবো আর পরীক্ষার জন্য 20 দূর 40 এর মধ্যে 10 টোটাল 20 পাবো, 50 এ 20। 50 এখানে কি রকম জায়গা আছে ওরা তো ওটা হবে আমি আসলে এক নং সমীকরণটাকে এখানে লিখব পরে। মানে এই যে ছকটা আছে না এখানে লিখব, ওদিকে ক্যালকুলেশন করব আর এদিকে ছক ধরে রেখে দেব, তাহলে বারবার আমাকে মুছতে হবে তো। তোমরা তো বারবার নতুন করে লিখবে, আমি তো যখন আগে মুছে করব। ফাঁকা থেকে নেই এই শোনো, তোমরা হচ্ছে 2 নং সমীকরণের লেখচিত্রটা এই বক্সের নিচেই করবে, ঠিক আছে? আচ্ছা 2 নং সমীকরণে কি বলেছে x ফাঁকা হচ্ছে আমার নিজের সুবিধার জন্য। এত হাত উঁচু করতে কষ্ট হয় তো, খুশি? ওই জন্য লম্বা হতে হয় আমার মতো। সেটা তো আমার দোষ না, এটা সমস্যা আছে, অন্য বিষয় পরবর্তীতে পড়াবো। তুমি ওই তো ছোটবেলায় লাভ ঝাপ করনি? আরে জিনের জন্য জি আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে ভালো করে দেখো, এই শোনো শোনো দেখো, এই অঙ্কটা দেখো বাইরে নিচে 2 আছে না, তাই তো? এমনি সংখ্যা কত আছে 15, তাহলে 15 থেকে এমন কোন সংখ্যা বিয়োগ করতে হবে যেটা 2 দিয়ে ভাগ যায়। একটা ছোট্ট জিনিস মনে রাখবা, বিজোড় সংখ্যা থেকে কোনো বিজোড় সংখ্যা বাদ দিলে আমরা জোড় সংখ্যা পাবো। বিজোড় সংখ্যা থেকে বিজোড় সংখ্যা বাদ দিলে আমরা জোর সংখ্যা জোড় সংখ্যা পাবো। তাহলে দেখো জোড় সংখ্যা কেন দরকার বলো তো, জোড় না এলে 2 দিয়ে ভাগ যাবে না। কি পেন নেবো? y মান 1 মিলেই তো হয়ে যাবে হ্যাঁ প্রথমে তাহলে y এর মান 1। আচ্ছা প্রথমে তাহলে y এর মান আমরা যদি 1 নিই, ভালো করে দেখো, y এর মান যদি 1 নিই তাহলে উপরে 15 মাইনাস 3 গুণ 1, তাহলে 3 আর 1 গুণ করলে কত 3, তাহলে 15 থেকে 3 বাদ দিলে 12, 12/2 মানে 12/2 মানে 6। কমন সেন্স যা। আচ্ছা পরেরটা, যারা ক্যালকুলেশন বুঝতে পারছো না বোর্ডের দিকে দেখে দেবো। 15 মাইনাস 3 গুণ 1/2, তাহলে 15 থেকে 3 বাদ দিলে কত 12/2 সমান 6। পরেরটা, আচ্ছা এবার তাহলে একটা জিনিস বুঝতে পারলাম যে এই জায়গাতে 3 এর জায়গাটায় মানে y দিয়ে গুণ করে আমার বিজোড় সংখ্যাই আনতে হবে। তাহলে 3 কে 1 দিয়ে গুণ করে 3 হয়, 3 কে 2 দিয়ে গুণ করলে 6 হয় 3 দুগুণে 6, জোড় না বিজোড় সংখ্যা? তাহলে হবে না, বিজোড়ই আনতে হবে। আর তাহলে y এর মান যদি 3, 3 3 কে 9, 15 থেকে 3 বাদ দিলে 15 থেকে 9 বাদ দিলে তুমি তো বলো 3 বলেছিস, 15 থেকে 9 বাদ দিলে 6, তাহলে 6/2 মানে 3, তাহলে y এর মান 3 নিলে x এর মানও 3। যে ক্যালকুলেশনটা রাখা যায় 15 মাইনাস 3, এই যে ঘোষ বাবু যদি ভালো লাগে বাড়ি চলে যাবে, আমার ঠিক আছে। এরা বলেছে কি এত কথা বলো ক্লাসের মধ্যে বুঝতে পারি না, সাংসারিক গল্প। এত বড় হয়ে গেছে একটুখানি তো সভ্যতা শেখো। আচ্ছা 15 বিয়োগ 3 গুণ 3/2, আচ্ছা 15 বিয়োগের 3 গুণ 3 মানে কত 9, 15 বিয়োগ 9/2, আচ্ছা 15 থেকে 9 বাদ দিলে কত 6, তাহলে 6/2 মানে 3। ওকে y এর মান 3 নিলে x এর মানও 3। আচ্ছা এরপরে দেখো তাহলে 1 এর পরে 3 নিলাম না, 1 ঘর বাদ দিয়ে নাও 5, 5 মিলে 16 হবে হ্যাঁ ঠিক, যদি 3 এর y যে 5 হয় 3 5 15, 15 থেকে 15 বাদ দিলে 0/2 মানে 0, তাহলে y এর মান 5 নিলে x এর মান কত 0। এই তো হয়ে গেছে y এর মান 5 নিলে x এর মান 0, যদি 5 এর থেকে বেশি দিলে মাইনাস আসবে 5 এর থেকে বেশি নিলে 5 এর পরে 7 নেব, তাহলে মাইনাসে আসবে। আচ্ছা তাহলে প্রথম ক্ষেত্রে স্থানাঙ্ক কত হলো করবাবু? প্রথম ছকের স্থানাঙ্ক কত হলো বলো তো? 0/5 তারপরে তারপরে 0/10 তো 0/5 হলো। আচ্ছা 6,1 ছয় কেমন 3 হ্যাঁ 6,1 3,3 আর 0, দাদা ইংরেজি তো বলছে 5 বুঝ দাদা ঠিক আছে দাদা তোমরা যে ওখানে 5 থেকে বেশি না তাহলে তো আমার মিলবে না। এখানে যে 5 থেকে বেশি না হয় মিলবে মাইনাসে আসবে, মাইনাসে এলেও মিলবে, তাও মিলবে। এই যে কোনো মান নাও মিলবে তুমি, শুধু 1 2 3 না, তুমি কোটি করে মান নাও তাও মিলবে। কিন্তু গ্রাফ খাতা তো কঠিন করে হতে হবে। গ্রাফ খাতা তো কোটি করে। নিচের ছকগুলি হয়ে যাবে
কি ওইটুকুনের মধ্যে লেখা ধরে যাবে। চলে বাড়ি যাবো। আর তুই যা কিপটে দিবি আচ্ছা তোমাদের তাহলে এক কমলা খাওয়া দাদা আমার খাতা দিয়ে ধরবি না। দাদা চলে গেলাম। তুমি পরের হাফ পেজ কোথায় যাবো? গো টু হোম। হ্যাঁ স্কুল যাবো। তুমি যথা রেডি হয়েছো নি? আরে আমার রেডি টাইম লাগে। এই শোনো, তাহলে এই যে পৃষ্ঠা নিচের দিকে ফাঁকা আছে, এখানে আমরা এক্স ছক্কা করছি, এক্স যে লেখাটা ছিল আর কি, ও লিখে সেই লেখাটা এখানে লিখতে হবে, ঠিক আছে? সুতরাং এই জায়গাটা ছেড়ে দিয়ে পরের পেজ থেকে আবার পরেরটা বলবো। ঠিক আছে। এখানে আমি অন্য অঙ্ক করতে হবে পরে তুই এই মুছে ফেললাম। আরে হাতায় জানি আমি নাইছি দেখতে নাইছি দাদা এখন এটি 7 মিলে -3 হয়, এটি হিসাব করে দেখো তো। 7 মিলে 3 সাথে 21 -6 -3 এই এটা তো না। একটু দিয়ে দেবো। সাথে আইভি, সাথে দাদা আইভি যাবে। হাত দিকে নি। ওই এটা কালি দিয়ে দে। হ্যাঁ না না ওই ছকগুলো দিছো। আমার পায়ে ব্যথা করছে আচ্ছা একটা কাজ করো, এই যে জনগণ, এই পর্যন্ত তোমাদের 5-এর অঙ্ক, 6-এর অঙ্ক, এই যে সাথে 1 দিয়ে সাথে আইভি, এই অঙ্ক দিয়ে সমীকরণ থেকে ছক আঁকা শিখতে পেরেছো না পারোনি? তাহলে বাড়ি থেকে 7-এর গুলো এবং 8-এর গুলো পুরো 7 আর 8 পুরো সেম অঙ্ক, দুটো করে সমীকরণ হবে, দিয়ে ছক এঁকে তার লেখচিত্র এঁকে মানে পুরো স্থানাঙ্ক বিন্দু বার করে তারপরে আসবে। ঠিক আছে। 7 এবং 8 বাড়ি কাজ হবে। ডাইভার ক্লাস 9 ম্যাথ এইচডব্লিউ আমি তো ভালো লাগে এটা বাড়িটা ক্লিক তাহলে পরিবেশ করা হবে ওটা পরিবেশ না পারলে হয় না। না পরিবেশ বহুত আছে, এই তো একটা চ্যাপ্টার আর বেশি নেই না 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 পরীক্ষা দাও তো শিখতে পারবে না আরে এরকম নাকি কি দেরি আছে আর 10 দিন ওখানে লিখছো না, তাহলে সিবিএসই স্থানাঙ্ক কোথায় লিখবা? ওই কোথায় শুরু করতে দেবো ট্যালেন্টেড মানুষ এরা বড় লোক মানুষ না, তবে ট্যালেন্টেড। ওরা ভিখারি, যাক শিকার করলি ভালো বেশি বকবি না বুড়ি, আমি হারি দেবো। বড় সামনে বসে কথা হচ্ছিল না তো? আমরা ক্যারে গাইডা সামনে বসে আমাদের মধ্যে সব নারী সব যাবারে পড়তে হবে তো ও স্বাভাবিক যাবারে বলে চেক করে বলে এরা অন্য কিছু ভেবে বসে থাকবে। আমার স্কেল বাকি আমার স্কেলে তো এত বড় ছিল। বিয়ে করবে পরীক্ষা দিয়ে আচ্ছা তোমাদের এখানে পড়া হয়েছিল কতদিন? এগুলো যদি পড়া হয়ে গেছে নাকি? জৈব অণু কত বড় কি করতে হবে? জৈব অণু দুই প্রকার। পড়ে এসে তো শুধু পড়া দিয়ে দিচ্ছি তো। হ্যাঁ হ্যাঁ দাদা দিদা পড়ে আসবে। দাদা তুমি তো সবই দাও পড়া আচ্ছা বলো, বই কিনেছো? বোতলই নেই, ওই দেখ জল। এই না আমরা খাই। বাবা ওই খেলে শরীরে ঢুকে। না না আমি যাবো এবার আমি
আচ্ছা আজকের প্রথম পড়া হচ্ছে কি জৈব অণু কত প্রকার ও কি কি? প্রথমত জানতে হবে যে জৈব অণু কি জিনিস। জৈব অণু কি জিনিস? জৈব অণু হচ্ছে বিভিন্ন ধরনের জৈব যৌগ, যেমন শর্করা, প্রোটিন, লিপিড, ফ্যাট, অ্যাসিড, লবণ, ক্ষার ইত্যাদি। ঠিক হলো? আচ্ছা এরা বিভিন্ন ধরনের হয়। একটা হচ্ছে ক্ষুদ্র, একটা হচ্ছে ক্ষুদ্র জৈব অণু, আর একটা হচ্ছে বৃহৎ। হচ্ছে বলছে যে ক্ষুদ্র কোনগুলো, যেমন সরল শর্করা মানে গ্লুকোজ, গ্লুকোজের সংকেত কি? C6H12O6। আচ্ছা তারপরে আছে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, নিউক্লিওটাইড, এগুলো প্রত্যেকটাই কেমন? ক্ষুদ্র অণুসমূহ। আচ্ছা বৃহৎ হচ্ছে কেমন? জটিল শর্করা। জটিল শর্করা মানে কি বলতো? মনে করি এটা তো সরল শর্করা, এরকমই আরো অনেকগুলো শর্করা জুড়ে জুড়ে একটা শৃঙ্খল তৈরি হয়, আরো অনেকগুলো শর্করা জুড়ে জুড়ে অনেক শৃঙ্খল তৈরি হয়, সেটাকে আমরা কি বলবো? জটিল শর্করা। সুব্রতের সংকেত কি? দেখো বই লেখা আছে কেন? বই নেই। তাহলে আমরা দেখে বলতে হবে। আচ্ছা পয়েন্টটা লেখা আছে যে এই কম করে এত কথা কেন? একে পিছনে পাঠাও তো। পয়েন্টটা তুই নিজে পিছনে যা। বৃহৎ অণুগুলোর মধ্যে কি কি পড়ে দেখো লেখা আছে জটিল শর্করা, প্রোটিন, লিপিড, ফ্যাট আর নিউক্লিক অ্যাসিড। আচ্ছা নিউক্লিক অ্যাসিডের উদাহরণ কারো মনে আছে? লিপিড অ্যাসিড মানে মনে থাকতে পারে ডিএনএ আর আরএনএ। ওকে। আচ্ছা সরল শর্করা হচ্ছে গ্লুকোজ, লেখা আছে গ্লুকোজের সংকেত বোর্ডে লিখে দিয়েছি। আচ্ছা পরে জীবদেহ সরল শর্করার দুটি ভূমিকা। আচ্ছা জীবদেহে সরল শর্করার ভূমিকা হচ্ছে যে ডিএনএ আরএনএ গঠনে সাহায্য করে। ডিএনএ আরএনএ, ডিএনএ ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আর আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে এই যে রাইবো আর ডিঅক্সিরাইবো বলছি, এটা হচ্ছে রাইবোজ শর্করা থাকে এর মধ্যে। ঠিক আছে রাইবোজ শর্করা থাকে। ডিএনএ ইংরেজিতে লিখতে হবে, আরএনএ ইংরেজিতে লিখতে হবে। ওই কারণে যদি বাংলায় লিখি ডয়সিডিএ দাও ওকম না, মানে ওই ফুল ফর্মটা যদি বাংলায় লিখি, হ্যাঁ ফুল ফর্মটা যদি বাংলায় লিখি ফুল ফর্মটা বাংলাতে লিখতে হবে। ফুল ফর্ম বই তো নেই। না বাকি ওই মাটি মনে আচ্ছা আরেকটা শর্করা মানে সরল শর্করা, আমরা যা কিছু খাবার দাবার খাই শরীরের পরিপাক তন্ত্রের মধ্যে গিয়ে সেটা ভেঙে চুরে সরল শর্করায় পরিণত হয়। সেই শর্করা কোথায় যায়? কোষে, যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঢুকে অক্সিজেনের সাথে শক্তি উৎপন্ন করে। তো এই জন্যই গ্লুকোজ কোষের জারিত হয়ে শক্তি উৎপন্ন করে ফার্স্ট। 2 নাম্বার গ্লুকোজ যকৃৎ ও পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। আর 3 আরএনএ এবং ডিএনএ গঠনে মূল ভূমিকা পালন করে। ওকে পরেরটা আর কি আছে? জীবদের আছে প্রোটিন কি? প্রোটিন কোথায় আছে? প্রোটিন কি বলবো? দুটো কাজ সেটা বলবো। আছে বই পয়েন্ট করা বই রয়েছে। ওই তো কালা পাই লেখা আছে এই প্রকার। এই তো আচ্ছা এই শোন, হ্যাঁ প্রোটিন হচ্ছে এক ধরনের হ্যাঁ ঠিক আছে। প্রোটিন জীবদেহের কোষীয় পদার্থগুলোর মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় পদার্থ হচ্ছে প্রোটিন। প্রোটিন হচ্ছে এক ধরনের অ্যামাইনো অ্যাসিডের পলিপেপটাইড শৃঙ্খল। তার মানে এক কথায় আমরা কি বলবো? প্রোটিন হচ্ছে এক ধরনের অ্যামাইনো অ্যাসিডের পলিপেপটাইড শৃঙ্খল। এটার ওকে উত্তর রেডি হয়ে গেছে। ওইটুকুনি হবে। তাহলে ওইটা হবে না। প্রথম টুকুনি জাস্ট এমনি বলেছে। আমি তো অন্য কিছু আমি পরে দুটো লিখে দিয়েছি। কি না দুটোই। এখানে দেখো যারা যারা লিখবো তারা যে সেকেন্ড লাইনটা লিখবা। সেকেন্ড লাইনে কি লেখা আছে? প্রোটিন হলো অ্যামাইনো অ্যাসিডের পলিপেপটাইড শৃঙ্খল। এটা হচ্ছে প্রোটিন কাকে বলে? ঠিক আছে। পয়েন্টে চলে আসি অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? এটা লিখতে হবে না, এটা আমি লিখেছি একদম লাস্টে। জীবদের কোষীয় পদার্থগুলির মধ্যে না 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 লিখতে ওটা যে ভূমিকা মানে সঞ্চারীকে সঞ্চারী ভারতবর্ষের একটা সুন্দর কবিতা বলতে পারো আমরা। তাড়াতাড়ি পড়া দাও। তাহলে তাড়াতাড়ি পড়া দাও। বাড়ি ভাত খাও। ও আমরা তো ভাত খেয়েছি, তাতে হয়ে যাবে তুই চুপ থাকবি আলু। ওই কি নামলে বাড়ি গিয়ে আলু সিদ্ধ এই দাও। জানিস আমাদের সেদিন তন্দ্রা ম্যাম সেই কি যেন আলু ভর্তি করে আচ্ছা পয়লা চলে আসি আলু ভর্তি অ্যামাইনো এই কথা না এই কথা না এর দাও। এই তুমি ওঠো তো
তাহলে আমি শুধু না হ্যাঁ ওঠো কত পৃষ্ঠা হ্যাঁ, ওঠো তুমি ওঠো উঠে দাঁড়াও পাবে তো হয়ে গেছে না উঠে দাঁড়াও। দাদা আচ্ছা অ্যামাইনো অ্যাসিড কাকে বলে তো কালো করে কালো করে লেখা আছে না প্রোটিনের গঠনগত আর কার্যগত এককে অ্যামাইনো অ্যাসিড বলে প্রোটিনের গঠনগত আর কার্যগত একক শুধু গঠনগত কেন আমাদের বই তো গঠনগতই আছে তাহলে গঠনগত শুধু গঠনগত আছে গঠনগত প্রোটিনের না কার্যগত লিখতে হবে না আচ্ছা প্রোটিন এটা বলো না প্রোটিন আচ্ছা তোমরা হচ্ছে ওই মুরগির মাংস খেয়েছো না না খাইনি না খাই দেখা যাবে খাই খাই না তো ওই জন্য খাও আচ্ছা মুরগির মাংসে যে মানে যে সলিড পিস গুলো হয় সুতো সুতো উপরে আছে না ওটা খাওয়া যায় না খুব হ্যাঁ কি জিনিস কোনটাকে মুরগি বলে চিপড়ে চুপ কর ওইটা একটা মুরগি মুরগি দেখবা এই যে দাদা আচ্ছা ও মুরগি দেখবা বলছে না? ওটা আইলে দেখাতে বলো উঠে দাঁড়াও ওই আয়না দেখবে। আচ্ছা প্রিয়া সামনে তো শুনে নাও প্রোটিন এই শোনো প্রোটিন প্রোটিন তৈরি হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড টমেটো ছেঁড়া হয় রসুন ছেঁড়া হয় না তুমি উঠোই কোনায় গিয়ে দাঁড়াও তুমিও যাও দাঁত বার করে যাও 26 27 অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পাশাপাশি পলিপেপটাইড সজ্জায় থেকে প্রোটিন তৈরি করে এই জন্য প্রোটিন দ্বারাই কি তৈরি হয় সরি অ্যামাইনো অ্যাসিড দ্বারা কি তৈরি হয় প্রোটিন তাই অ্যামাইনো অ্যাসিড বলা হচ্ছে কি প্রোটিনের গঠনগত একককে অ্যামাইনো অ্যাসিড বলা হয় এবার চলে আসবো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড এক লাইন হ্যাঁ প্রোটিনের গঠনগত একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড ঠিক বলেছি আচ্ছা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে ব্যাপারটা হচ্ছে কি যে সকল অ্যামাইনো অ্যাসিড দেহে সংশ্লেষিত হয় না মানে মানব শরীরে কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষিত হয় না কিন্তু দেহ গঠনে ভীষণ প্রয়োজনীয় যেটা আমরা খাদ্যের মাধ্যমে বাইরে থেকে গ্রহণ করি তাদের অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলে যেমন মনে করো লিউসিন অনেক কিছু দিয়েছে ট্রিপ্টোফ্যান ভ্যালিন ইত্যাদি ঠিক আছে আচ্ছা তবে একটা জিনিস মনে এই শোনো পরীক্ষায় কিন্তু ছোট শর্ট কোশ্চেন আসতে পারে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কত উত্তর হবে 9টি 8 9টি না 8টি উপর 8টা অ্যাসিডের নাম দেখো নিচে লিখেও দিয়েছে 8টা আছে না আছে নাকি নাই ওই তো লেখা আছে মানব দেহে আচ্ছা মানব দেহে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 8টি তাহলে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড মানে কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড আছে যেগুলো মানব শরীরের দেহ গঠনের প্রয়োজনীয় কিন্তু মানব শরীরের মধ্যে তৈরি হয় না খাদ্য হিসেবে গ্রহণ সেগুলো আমরা খাদ্য হিসেবে গ্রহণ করতে হয় সেগুলোকে বলা হচ্ছে কি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কটা হয় সংখ্যায় 8টা ওটা কিন্তু বেশি আমাদের তো 20টা সব মিলিয়ে হ্যাঁ সব সব মিলিয়ে মিলিয়ে 20টা ডিম খাও না এই তো খাই ডেলি খাই প্রোটিন বা প্রোটিন মানে অ্যামাইনো অ্যাসিড ব্যাপারটা হচ্ছে কি প্রোটিন ডাল জাতীয় খাবার থেকে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় উদ্ভিদ থেকেও পাওয়া যায় কিন্তু তোমাদের যে আমাদের যে না, মানে যত রাজ্যের প্রাণী জাতীয় খাবার আছে যেমন মনে করো ডিম হতে পারে মাংস হতে পারে না, মানুষের- মাছ হতে পারে এগুলোকে কমপ্লিট প্রোটিন যুক্ত খাবার বলা হয় মানে এর মধ্যে সব ধরনের প্রোটিন থাকে এই জন্য মাছ খাবে ওটা যেটা আদা কোনে খাই দাও হ্যাঁ হ্যাঁ মাছ কোনদিন চোখেও দেখিনি খাই থাক, আমি কিছু বলতে চাই না হ্যাঁ তাদের বলছি বাইরে আমি ডিমের অমলেট আর আচ্ছা, বলছি কি প্রোটিন গঠনে কত প্রকারের অ্যামাইনো অ্যাসিড অংশগ্রহণ করে কি হয়েছে 20 প্রকার বইতে লেখা আছে এই যে যেখানে লেখা আছে না ভ্যালিন দেখো লেখা আছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের মধ্যে লেখা আছে না মানব দেহে অ্যামাইনো অ্যাসিড অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড 8 ধরনের তারপরের লাইনে দেখো লেখা আছে যেমন লিউসিন অ্যালিউসিন দেখো সব লেখা আছে না তারপরের লাইনে দেখো লেখা আছে ভ্যালিনের পরে প্রোটিন গঠনের জন্য 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড অংশগ্রহণ করে একটা দেওয়া আছে কেন কি উদাহরণে একটা দেওয়া আছে কেন সব কটাই ওটা দেয়নি ওটা বলে দাও দাদা একটা দেওয়া আছে আর 8টা একটা 9টা আর 11টা দাও বলে দাও আমার কিছু মনে নেই এটা 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 আচ্ছা আদিত্য তুমি যেটা ভাবছো সেটা কিন্তু না মানে আর না তো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড 8 ধরনের হয়ে গেল আচ্ছা আর এখানে কোশ্চেনে বলেছি কত প্রকারের অ্যামাইনো অ্যাসিড অংশগ্রহণ করে তাহলে উত্তর কি হবে 20 ধরনের ওটা তো মানে এগুলো অংশগ্রহণ তো 20টা করে কিন্তু এমনি
যেটা অপরে আছে সেটা 8টা। সেটা 8টা, হ্যাঁ, একদম, ঠিক আছে। তা তোমার পড়ানোর আগে মানে শ্মশান পুরি দিয়ে চলে গিয়েছে, শ্মশান স্যার। ওই কাঠ পুরি দিয়ে চলে গিয়েছে। পয়েন্টটা, অ্যামাইনো অ্যাসিড পুল কাকে বলে? অ্যামাইনো অ্যাসিড পুল কাকে বলে? ওই তো পুল খেলা। ব্যাপারটা হচ্ছে খাদ্যে প্রোটিন ও দেহজ প্রোটিন থেকে উৎপন্ন অ্যামাইনো অ্যাসিড রক্তে যে অ্যামাইনো অ্যাসিড ভান্ডার গড়ে তোলে তাকে অ্যামাইনো অ্যাসিড পুল বলে। কি বলেছে? খাদ্য প্রোটিন ও দেহজ প্রোটিন মানে আমরা যে ধরনের প্রোটিন খাবারের মাধ্যমে গ্রহণ করি এবং আমাদের শরীরে যতটা যে প্রোটিন থাকে সেটা রক্তের মধ্যে যে থেকে উৎপন্ন অ্যামাইনো অ্যাসিড, রক্তে যে অ্যামাইনো অ্যাসিডের ভান্ডার মানে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড কোথায় থাকে? রক্তের মধ্যে থাকে। আচ্ছা, তাকে অ্যামাইনো অ্যাসিড পুল বলে। আচ্ছা, খেয়াল করে দেখবা যে প্রোটিনের একটা মূল বৈশিষ্ট্য বলি। প্রোটিনের মূল বৈশিষ্ট্য হচ্ছে গরম হলে সেটা জমাট বেঁধে যায়, যেমন ডিমের সাদা অংশ গরম হলে জমাট বেঁধে যায়। আচ্ছা আচ্ছা, ওর থেকে সহজ উদাহরণ নেই আমাদের কাছে। আচ্ছা, প্রোটিনের বৈশিষ্ট্য কি বললাম? গরম পেলে জমাট বেঁধে যায়। আচ্ছা, এখন তোমরা যদি যেমন ডিমের সাদা বলে দাও ওটা তাহলে ফ্রিজে রাখতে হবে। যা হয়েছে ফ্রিজে রাখলে আবার গলে যাবে। হ্যাঁ, তুই ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে 8 ডিম ঢুকিয়ে দিবা, দেখে যে পুরো পাথরের মতো বরফ হয়ে যাবে। হয়ে গেল? আচ্ছা, একটা আরেকটু যদি ভালো করে বলতে না, চাও, সিদ্ধ করা ডিম তো বলছি, বলবে না। না, সিদ্ধ করা ডিম বলবে না, কারণ ওর মধ্যে অণুর গঠনের পার্থক্য পড়ে যায়। আরে ঠিক আছে, ও দাদা, দাদা নিজে ডিমের অমলেট করে রাখি। ওটা তো আমি কিছু বলতে চাই না। যদি আলু ভাজা করে আমি রাখা হয়, দুঃখিত। আলু কাকুকে বলবে এটা। আলু বলবে না, না? যদি আলু ভাজা করে রাখা হয়, ওর খিদে পেয়ে গেছে, তোমরা টিম টিম করতো তখন থেকে। আলুকে সিদ্ধ করে যদি আলু সিদ্ধ করে আলু ভাজা করে রাখা হয়, ডিমের যদি আচ্ছা, সাদা আলু এবার ভাজা হচ্ছে করে রাখা হয়, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, জীব দেহে অ্যামাইনো অ্যাসিডের ভূমিকা। জীব দেহে অ্যামাইনো অ্যাসিডের ভূমিকা। আচ্ছা, অ্যামাইনো অ্যাসিড গঠন করে কি কে, কাকে গঠন করে? প্রোটিন গঠন করে। আচ্ছা, প্রোটিন আমাদের শরীরে আরো দুটো জিনিস গঠন করে, একটা হচ্ছে হরমোন আর একটা হচ্ছে উৎসেচক। তাহলে বলতে হবে কি, অ্যামাইনো অ্যাসিড 3টে ভূমিকা। অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন ও উৎসেচক। না, একটা আছে ডিএনএ আর আরএনএ গঠন করে। হ্যাঁ, প্রাথমিক উপাদান। 2 নম্বর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড থেকে হরমোন তৈরি হয়, দুটো পয়েন্ট করে দিয়েছে। আচ্ছা, দা একটা আছে, দেখো ডবল 2 আছে। কে? হয়ে গেছে ভাই। কতিপয় মানে দাদা তুমি কতিপয় মানে কিছু কিছু। এই তো পরে চলেছে 3। 2 নম্বর পয়েন্টের উদাহরণ করতে হবে। অবশ্যই একটা করে অ্যাড্রিনালিন হরমোনের নাম তো জানো। তো অ্যাড্রিনালিন লেখা আছে, তাই অ্যাড্রিনালিন একটা হরমোনের নাম, উদাহরণ হিসেবে দিয়ে দিলাম। পরেরটা চলে হচ্ছে কি, টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড ত্বকের মেলানিন রঞ্জক তৈরি করে। মিলানিন। মেলানিন যার ওই তো জন্য কালো কালো ত্বক, কালো। হ্যাঁ, ব্রাউন কালারের হয়। তো ব্রাউন ওটা কালো হয়ে যায়। আচ্ছা, কালো হয়, ঠিক আছে। কালুয়া গঠনে সাহায্য করে। কালো ম্যাডাম। ফ্যাটি অ্যাসিড কি? আচ্ছা, ফ্যাটি অ্যাসিড মানে হচ্ছে এক ধরনের সরল হাইড্রোকার্বন শৃঙ্খলযুক্ত অম্ল বা ফ্যাটের, যা ফ্যাটের আদ্র বিশ্লেষণ থেকে পাওয়া যায়। তাহলে ফ্যাটি অ্যাসিড কাকে বলছে? মানে ফ্যাট মানে তেল, ফ্যাট মানে তেল। সেই তেল এক ধরনের অ্যাসিড দিয়ে তৈরি হয়, সেটাকে কি বলা হচ্ছে? ফ্যাটি অ্যাসিড। কিন্তু বইয়ের ভাষাতেই বলবো, বলেছি কি ফ্যাটি অ্যাসিড এক ধরনের সরল হাইড্রোকার্বন যুক্ত শৃঙ্খল যা ফ্যাটের আদ্র বিশ্লেষণ থেকে পাওয়া যায়। আচ্ছা, ফ্যাটের আদ্র বিশ্লেষণ মানে চর্বি দেখেছো খাসি? এবার খাসির চর্বির সাধারণ যে উষ্ণতা সেখানে জমা বেঁধে থাকে, বা রিঠে মাছ টাছ হতে পারে, বাজারে পাওয়া যায়। তো বেচি ওইসব মাছের নাম করো না। হ্যাঁ, খাই না আমি কেউ। খাই না, কেউ খাই না ওইসব। তাই আমি বাজারে দেখেছি। তো ওখানে কালো। ফ্যাটটা পুরো জমা বেঁধে থাকে, হয়েছে? ওটা যখন, ওই দেখো ফ্যাটের ছবি আসছে, সেলিব্রিটি হয়ে সবাই দেখছে, ওরে বাবা রে কে এসছে। যাই হোক, তাহলে ফ্যাটকে যখন গরম করা হয়, চর্বিকে যখন গরম করা হয়, সেটা কি হতে থাকে? আস্তে আস্তে গলতে থাকে, ঠিক আছে? গলে যাওয়ার পর যে তরল অংশটা পাওয়া যায় সেটাকে আমরা কি বলি? তেল। ওটাই হচ্ছে ফ্যাট। সরষে কি ফ্যাট? সর্ষে যে কোনো ধরনের তেলই হচ্ছে ফ্যাট। মানে তাই বলে, আচ্ছা, খনিজ তেল না, যদিও খনিজ, শোনো, যদিও খনিজ তেল ওই হাইড্রোকার্বন যুক্ত শৃঙ্খল দিয়েই তৈরি হয়, কিন্তু ওটা ফ্যাট না। ওগুলো খেলে ভালো হবে বেশি। হ্যাঁ, ওগুলো একবার খেলেই যথেষ্ট। একবার খেলে চিরকালের মধ্যে খাওয়া হয়ে যাবে। ও দাদা, যদি কারো ভালো খেতে হয় তাহলে সাগর সম্রাটে চলে যেতে হবে। সাগর সম্রাটে চলে যেতে হবে। আচ্ছা, পরেরটা, কেউ উদ্ধার করতে পারবে না। ফ্যাটি অ্যাসিড কত প্রকার ও কি কি? 2 প্রকার সম্পৃক্ত আর অসম্পৃক্ত। আচ্ছা, ফ্যাটি অ্যাসিড সাধারণত 2 প্রকারের হয়, একটা হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, একটা হচ্ছে অসম্পৃক্ত। ব্যাপারটা হচ্ছে যে প্রকার ফ্যাটি অ্যাসিডে দুটি কার্বন পরমাণুর মধ্যে দ্বিবন্ধন বা ত্রিযোজী বন্ধন থাকে না,
এরা অতিরিক্ত কোনো হাইড্রোজেন গ্রহণ করতে পারে না, এদের সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বলে। আচ্ছা সম্পৃক্ত মানে কি? সম্পৃক্ত মানে তোমাদের একবার একটা প্র্যাকটিক্যাল দেখিয়েছিলাম, এখন আর দেখাবো না। দেখাতে হবে জিনিসটা শোনার চেষ্টা করো, জিনিসটা বোঝার চেষ্টা করো। দেখবা যে এক গ্লাস কাঁচের গ্লাস নিয়ে বাড়িতে কি করো সবাই করো, কাঁচের গ্লাসে হাফ কাপ মতো জল দেবা, জল দিলে দিয়ে উঁচু করে 1 চামচ লবণ গুলবা, দেখবে যে পুরো লবণ গুলে যাবে। দ্বিতীয় চামচ দেবা, আবার গুলে যাবে। কিন্তু 3 নাম্বার চামচ দেওয়ার পরে দেখবে যে নিচে নিচে মানে জলের তলদেশে যে লবণের একটা অংশ থাকে, যেগুলো যে লবণগুলো আর গুলছে না। তার মানে কি ওই জলের মধ্যে ঘরের সাধারণ উষ্ণতায় আর বেশি পরিমাণ লবণ দ্রবীভূত হতে পারবে না, মানে যতটা হতে পারতো হয়ে গেছে আর হবে না। এই অবস্থাকে বলছে সম্পৃক্ত। ওদের সবচেয়ে ভালো বলবো কি ওই কাঁচের গ্লাসটা নিয়ে ওই উনুনের উপরে দিয়ে ধরে রাখতে হবে। হ্যাঁ তাহলে দেখবো যে আবার তোলার যে জমাট বাঁধা লবণগুলো সেগুলো আস্তে আস্তে আবার না গুলছে। ওটার জন্য আমি বলছি না, তাহলে মার ওই খুন্তির বাড়িগুলো বেশ ভালো পড়বে। তিন চামচ লবণ দেবো। বাড়ি গিয়ে করে দেখবো। আচ্ছা তাহলে এই শোনো, তাহলে সম্পৃক্ত হওয়া মানে কি? হ্যাঁ এই আস্তে আস্তে সম্পৃক্ত হওয়া মানে কি? মানে কয়েকটা জিনিসের যতটা পরিমাণ সেটা দ্রবীভূত হতে পারে সেইটুকু। হ্যাঁ একদম নির্দিষ্ট উষ্ণতায় হবে না। ও হবে না, নির্দিষ্ট উষ্ণতায় কি? বালি দিয়ে করলে হবে না। বালি বলে কোনো হ্যাঁ, অতিরিক্ত টেম্পারেচারে গুলো। আচ্ছা পরেরটা তাহলে কিন্তু সম্পৃক্ত এই শোনো শোনো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের কথা বলি। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কি বলছে? এই প্রকার ফ্যাটি অ্যাসিডের দুটি কার্বন পরমাণুর মধ্যে দ্বিবন্ধন বা ত্রিযোজী বন্ধন থাকে না, এরা অতিরিক্ত হাইড্রোজেন পরমাণু গ্রহণ করতে পারে না। তাই গ্রহণ করতে পারে না কেন? কারণ তার মধ্যে যতটা হাইড্রোজেন পরমাণু থাকার দরকার ছিল ততটা হাইড্রোজেন পরমাণু আছে, ওরা লাগে না বলে গ্রহণ করে না। এই জন্য একে কি বলা হচ্ছে? সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। যেমন হচ্ছে পামিটিক অ্যাসিড মানে পাম তেল, পাম তেল যেতে চপ সিঙ্গারা মোমো চাউমিন ওগুলো পাম তেলে না, ওগুলো সরষের তেলে করা হয়, অথবা রিফাইন তেলে। সোয়াবিন অয়েল। মোমোর ভিতরে যে জিনিসটা থাকে না ফিলিংসটা, ফিলিংস মানে অনুভূতি, যাই হোক ফিলিং বলে আর কি, ওটাকে পাম তেলেই করা হয়। কারণ ওটা ভাজা হয় না তো, ওর মধ্যে যেটা থাকে কাঁচা কাঁচা থাকে তো, সেদ্ধ করা তো। না না ফ্রাই মোমো পাওয়া যায়। আচ্ছা ফ্রাই মোমো তো ফ্রাই মোমোটা আচ্ছা, হয়। আরেকটা জিনিস হচ্ছে ওই মোমোর উপরে যে ময়দার যে আবরণীটা থাকে হ্যাঁ সেইটা যখন মাখা হয় তখন ওই সুন্দর করে পাম তেল দিয়ে মাখানো হয়। ওদের পাম তেলের দাম আছে একদম কমান না, দাম থাকে কি? খুবই ক্ষতিকর। খাওয়া ঠিক না। ও দাদা, ও দাদা, আচ্ছা এই শোনো, শোনো। দাদা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কাকে বলে এটা কয়টা বলেছি? আচ্ছা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড হবে হচ্ছে একদম প্রথম থেকে। এই প্রকার ফ্যাটি অ্যাসিডে দুটি কার্বন পরমাণুর মধ্যে দ্বিবন্ধন বা ত্রিযোজী বন্ধন থাকে না, এরা অতিরিক্ত কোনো হাইড্রোজেন গ্রহণ করতে পারে না, তাই এদের সম্পৃক্ত বলা হয়। উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট বলে গৃহ উষ্ণতায় কঠিন থাকে। আচ্ছা এখানে ওই সম্পৃক্ত বলা হয় পর্যন্ত লিখবা, তারপর উদাহরণে লিখবা পামেটিক অ্যাসিড আর স্টিয়ারিক অ্যাসিড। আচ্ছা পামেটিক অ্যাসিড আর স্টিয়ারিক অ্যাসিড, ওই তো পামেটিক অ্যাসিড আর স্টিয়ারিক অ্যাসিড, এই ফ্যাটি অ্যাসিড করে দিচ্ছ এইটুকু। এটা আগে আর এটা হচ্ছে অ্যারাকিডিক অ্যাসিড, এটা কি অ্যারাকিডিক অ্যাসিড। ও তার মানে একটা জিনিস বোঝা গেল যে পামেটিক অ্যাসিড আবার 3 ধরনের হয়, মানে পাম তেল আবার 3 ধরনের। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড 3 ধরনের আছে, পামেটিক অ্যাসিড, এটা হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড, আর এটা হচ্ছে যাই না আমি। দেখো অ্যারাকিডিক অ্যাসিড। আচ্ছা তোমাদের হচ্ছে প্রাণীতে যেমন ওই যে রিটে মাছের কথা বললাম বা খাসির চর্বির কথা বললাম, সেটা প্রাণী থেকে পেয়েছি, তাই তো এই জাতীয় ফ্যাটকে বলা হচ্ছে কি সম্পৃক্ত ফ্যাট, যা বলা হচ্ছে পামেটিক ফ্যাট। আচ্ছা পয়েন্টটা হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড, প্রাণী ও উদ্ভিজ্জ ফ্যাট। স্টিয়ারিক হ্যাঁ, দুটো একই হবে তো। হ্যাঁ হ্যাঁ মানে দুটোই একটু মানে কাছাকাছি থাকে, একটু না 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 দুটো দু ধরনের পাওয়া যায়। আর হচ্ছে অ্যারাকিডিক অ্যাসিড। আচ্ছা পরেরটা, আচ্ছা সম্পৃক্ত মানে কি বুঝলাম? আচ্ছা সম্পৃক্ত মানে কি বুঝলাম? যে বাইরে থেকে হাইড্রোজেন পরমাণুকে গ্রহণ করতে পারবে না, কিন্তু অসম্পৃক্ত তাহলে কি হবে? হাইড্রোজেন পরমাণু গ্রহণ করতে পারবে। দেখো লেখা আছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, এই প্রকার ফ্যাটি অ্যাসিডে কার্বন শৃঙ্খলের মধ্যে এক বা একাধিক দ্বিযোজী বা ত্রিযোজী বন্ধন থাকে, দ্বিবন্ধন মাঝে মাঝে ভেঙে যায়, এরা কম গলনাঙ্ক বিশিষ্ট ফলে ঘরের তাপমাত্রায় তরল থাকে। আচ্ছা এখানে গ্রহণ করার কথা বলেনি পুরোটা, যেমন হচ্ছে ওলেইক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড, অ্যারাকিডোনিক উচ্চারণ করতে অ্যারাকিডোনিক অ্যাসিড।
ও আচ্ছা ও দা আমার নাম দিয়ে শুরু তো। আর এই যে বলো একটা পড়াটা দিতাম না গো এবার হচ্ছে কোষ আচ্ছা জীব দেহে ফ্যাটি অ্যাসিডের ভূমিকা বড়িটা সরা দাদারি আচ্ছা জীব দেহে ফ্যাটি অ্যাসিডের ভূমিকা কি হবে আচ্ছা বলো তো জীব দেহ কি দিয়ে তৈরি হয় কোষ দিয়ে তৈরি হয় কোষের সাইডের আবরণীকে কি বলা হয় কোষ প্রধান মূল উপাদান ফ্যাটি অ্যাসিড আচ্ছা 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে কি 3 নাম্বার দেহের শক্তির উৎস হিসেবে কাজ করে দেহের শক্তির উৎস হিসেবে কাজ করে আচ্ছা হ্যাঁ আর মাঝেটা লেখা আছে দেখো প্রোস্টাগ্ল্যান্ডিন গঠনে বলি পরেরটা অপরিহার্য ফ্যাটি অ্যাসিড আচ্ছা একটা ফ্যাটি অ্যাসিড আছে যেটা খুব আজকাল চর্চার বিষয় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড নতুন বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ নতুন বেরিয়েছে। নতুন বেরিয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এক ধরনের অপরিহার্য ফ্যাটি অ্যাসিড ওকে এবার হ্যাঁ মানে আবিষ্কার হয়েছে বেরিয়েছে মানে আবিষ্কার হয়েছে অনেক ঘরের মধ্যে তুই চলে যাও বসে আছো ওরা দাগিয়ে দেবে কি এই শোনো আজকে তোমাদের নিউক্লিওটাইড কোনটা পড়ো আচ্ছা নিউক্লিওটাইড এ শুনে চলে আসো নিউক্লিওটাইড এই যে নিউক্লিওটাইডটা তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন ডিএনএ আরএনএ কথা এখানে আছে নিউক্লিওটাইড আচ্ছা ব্যাপারটা হচ্ছে ডিএনএ ডিএনএ ফুল ফর্ম নিউক্লিক অ্যাসিড ঠিক আছে নিউক্লিক অ্যাসিডের গঠনগত আর কার্যগত একককে বলা হচ্ছে নিউক্লিওটাইড নিউক্লিক অ্যাসিডের গঠনগত আর কার্যগত একক কি বলা হয় নিউক্লিওটাইড এটিজিসি और ATUC আচ্ছা লিখছি শোনো ব্যাপারটা হচ্ছে আচ্ছা নিউক্লিক অ্যাসিড আচ্ছা নিউক্লিওটাইড বলেছে ঠিক আছে আচ্ছা নিউক্লিক অ্যাসিডের গঠনগত আর কার্যগত একক হচ্ছে নিউক্লিওটাইড নিউক্লিওটাইড তিন ধরনের হয় প্রথম হচ্ছে কি পেন্টোজ শর্করা একটা হচ্ছে কি পেন্টোজ শর্করা 2 নাম্বার হচ্ছে নাইট্রোজেন বেস আর 3 নাম্বার হ্যাঁ ঠিক আছে পেন্টোজ শর্করা নাইট্রোজেন বেস আচ্ছা নাইট্রোজেন বেস বেস মানে কি বলতো বেশ মানে খার। বেস মানে ক্ষার তা ছোটবেলায় শিখেছিলাম। হ্যাঁ আর এটা হচ্ছে কি ফসফরিক অ্যাসিড ঠিক আছে আচ্ছা তুমি বলতো নিউক্লিক অ্যাসিড কত ধরনের হয় বলো কত ধরনের হয় নিউক্লিক অ্যাসিড 3 ধরনের তা 2 ধরনের আরএনএ আর ডিএনএ ছোটবেলায় বাচ্চাবেলায় পড়েছি। নিউক্লিক অ্যাসিড 2 ধরনের হয় ডিএনএ আর আরএনএ আচ্ছা এবার হচ্ছে যে পেন্টোজ শর্করা তাহলে কত ধরনের হয় পেন্টোজ শর্করা কত ধরনের হয় আমি জানলাম 2 ধরনের একটা ডিঅক্সিরাইবোজ একটা রাইবোজ সেটাই বলছিলাম পেন্টোজ শর্করা 2 ধরনের হয় একটা হচ্ছে ডি অক্সিরাইবোজ একটা হচ্ছে কি রাইবোজ একটা হচ্ছে ডি আর কি আছে লে ও আগে বলেছে এখন কি জানবে আচ্ছা পেন্টোজ শর্করা কত ধরনের হয় 2 ধরনের ডিএনএ তে কোনটা থাকে ডিঅক্সিরাইবোজ আরএনএ তে কোনটা থাকে শুধু রাইবোজ পরেরটা নাইট্রোজেন বেস সাধারণত 2 ধরনের হয় পিউরিন আর পিরিমিডিন নাইট্রোজেন বেস 2 ধরনের হয় একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পিরিমিডিন গল্প করো না পিউরিন আর পিরিমিডিন আচ্ছা এবার এদের আবার দুটো করে ভাগ আছে পিউরিন 2 ধরনের হয় পিউরিন 2 ধরনের হয় একটা হচ্ছে এটি এটা এ মানে হচ্ছে অ্যাডেনিন এ মানে অ্যাডেনিন আর টি মানে গুয়ানিন ও আচ্ছা এটিজিসি চলে এজিসি অ্যাডেনিন আর গুয়ানিন
আর পিরিমিডিন দুই ধরনের হয়, একটা হচ্ছে টি মানে থায়ামিন, থায়ামিন নেই, থাইমিন আছে থায়ামিন আছে, থায়ামিন যা দিয়ে আছে তাই, লিখছে আর সি মানে সি মানে হচ্ছে ইউরাসিল সাইটোসিন, সি মানে সাইটোসিন, ইউরাসিল। আচ্ছা ঠিক আছে, আমার বোন হয় আচ্ছা থাইমিন, ইউরাসিল, এই আদিত্য থেকে তুই ছোট আমার বোন হয় একটা হচ্ছে সাইটোসিন, সাইটোসিন। আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে পিউরিন আর পিরিমিডিন এর ভূমিকাটা কি? পিউরিন আর পিরিমিডিনের ভূমিকা দেখো, তোমাদের আরএনএ দুটো তন্তু থাকে জানো? আরএনএ দুটো তন্তু থাকে, সরি ডিএনএ কত তন্তু থাকে? ডিএনএ দুটো তন্তু থাকে। ডিএনএ আমার বোন দিচ্ছে না দুটো তন্তুর মধ্যে মাঝখানে বন্ধন থাকে, মোয়ের মতো বন্ধন থাকে না? তাহলে এটাকে যদি আমি সোজা মোয়ের মতো করি তাহলে জিনিসটা কিভাবে হয় শোনো বলছি। মনে করো এরা যুক্ত থাকে পিউরিন আর পিরিমিডিনের মাধ্যমে। এরা যুক্ত থাকে কিসের মাধ্যমে? পিউরিন আর পিরিমিডিনের মাধ্যমে। তাহলে একটা পিউরিন বলে অ্যাডেনিন, একে আমরা এ দিয়ে প্রকাশ করব, আর গুয়ানিনকে জি দিয়ে। অ্যাডেনিনকে এ দিয়ে, গুয়ানিনকে জি দিয়ে, থাইমিনকে টি দিয়ে, ইউরাসিলকে ইউ দিয়ে, সাইটোসিনকে সি দিয়ে। ঠিক আছে, এবার এই DNA ডিএনএ ছিল ইউটা আবার কোথা থেকে এলো? ইউটা হচ্ছে ইউরাসিল, পরবর্তীতে করব। আচ্ছা ডিএনএ এর ক্ষেত্রে চারটে থাকে, ডিএনএ এর ক্ষেত্রে চারটে থাকে, দুটো পিউরিন দুটো পিরিমিডিন। একটা হচ্ছে এ পিউরিন থাকে, আসতে দাও, এ পিউরিন থাকে আর জি থাকে। এবার এর সঙ্গে টি যুক্ত হয়, আর জি এর সাথে সি যুক্ত হয়। এইজন্য আমরা বলি কি এটি জিসি, এটি জিসি। এ মানে অ্যাডেনিন, টি মানে থাইমিন বা থাইমিন, জি মানে গুয়ানিন, সি মানে সাইটোসিন। ঠিক আছে, এবার বলছো যে ইউরাসিল কোথা থেকে চলে এলো, তাই না? আচ্ছা আচ্ছা তোমাদের এটা সিলেবাসে আছে? সব সিলেবাসে আছে। এবার চলে যে সি নাম্বার লেখা আছে ফসফরিক অ্যাসিড। সি এ কি লেখা আছে? ফসফরিক অ্যাসিড। আচ্ছা ডিএনএ অথবা আরএনএ ক্ষেত্রে একই ধরনের উপাদান থাকে এই অ্যাসিড গ্রুপটা। তুমি স্কুলে যাও না ভাবছো? চলে যাও স্কুলে, যাবো খেয়ে আসো কেন? ভাইও বললো মাস্টারকে বললো, মাস্টার ছাড়েনি। কি ছাড়েনি? মাস্টার মাথা চালিয়ে আছে। ও দাদা ডিএনএটা তো মানে এরকম ভাবে লম্বা ভাবে থাকে, শুধু তো কোনো দক্ষিণাবর্ত ঘোরানো হয় না, ঘোরানোই থাকে। মানে ওটা দক্ষিণাবর্ত তো হয়ে থাকে, দক্ষিণাবর্ত মানে দক্ষিণ দিকে ঘুরে থাকে। আচ্ছা এবার এই শোনো, এই যে আচ্ছা পেছনে দেব বিশ্বাস, এই যে মোয়ের মতো স্ট্রাকচারটা কার? ডিএনএ না আরএনএ? ও ডিএনএ। এবার প্রশ্ন হচ্ছে তাহলে আরএনএ এর ক্ষেত্রে কি হয়? ওই তো পেছনে দাদা, ও দাদা কি হয়েছে? ওই যে এইটা যে এরকম আছে, কিন্তু এর মধ্যেখানে যেখানে ওখানে জয়েন্ট গুলো আছে, জয়েন্ট গুলো কি ফাঁকা না ভর্তি আছে? জয়েন্ট গুলোর মধ্যে হাইড্রোজেন বন্ড থাকে। ওই জয়েন্ট বলছি না, মানে এরকম ভাবে যে একটা জয়েন্ট ওই প্যাচ, আছে, ওই প্যাচের ওখানটা তো তোমার ওখানে সমান হয়ে আছে। এই শোনো এবার চলেছে আরএনএ। আরএনএ একদম সুতোর মতো হয়, একতন্ত্রী হয়। আরএনএ কটা তন্ত্র থাকে? একটা, কিন্তু ডিএনএ দুটো, একটা দুটো। হয়ে গেছে। আরএনএ এর ক্ষেত্রে এখানে যে এই এ গ্রুপটা আছে না, এর জায়গায় ইউ থাকে। ও তার মানে এর জন্য আরএনএ। আচ্ছা আরএনএ এর ক্ষেত্রে এটিজিসি, না না এ ইউ জি সি, টি এর জায়গায় ইউ থাকে। আরএনএ এর ক্ষেত্রে টি এর জায়গায় আমি তো তাই পড়ালো স্কুলে, তাই না? হচ্ছে এটা কি হলো? হ্যাঁ তাই তো। ইউটিলিটি হয় না। ঠিক আছে, তাহলে আরএনএ এর জায়গায় এই থাকে, টি এর জায়গায় কি থাকে? ইউ থাকে। এ ইউ জি সি, এ ইউ জি সি। তাহলে ডিএনএ এর ক্ষেত্রে আমরা কি করব? এটিজিসি। আরএনএ এর ক্ষেত্রে কি করব? এ ইউ জি সি। ইউ মানে কি? ইউরাসিল। হয়েছে? তোমাদের এই কোশ্চেনটা এরকম দেবে যে আরএনএ এর মধ্যে কোন পিরিমিডিনটা থাকে না? উত্তর কি বলতে হবে? টি। থাইমিন থাকে না। আবার উল্টো ভাবে দিতে পারে ডিএনএ এর মধ্যে কোন পিরিমিডিন থাকে কিন্তু আরএনএ এর মধ্যে থাকে না? ইউরাসিল হচ্ছে ইউরাসিল। ঠিক আছে, পার্থক্য কোথায়? টি আর ইউ এর মধ্যে। ও দাদা আমাদের কোশ্চেন যেটা বলে সেটা উত্তর হবে টি, কারণ তুমি বলে ডিএনএ এর মধ্যে থাকে কিন্তু আরএনএ এর মধ্যে থাকে না, ডিএনএ, হ্যাঁ ডিএনএ তখন টি হবে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। তো কোশ্চেনের উত্তর কিন্তু দাদা তুমি কোশ্চেন এক, কিন্তু উত্তর কিন্তু অন্য কিছু বলছো। ও ঠিক আছে, কোনো সমস্যা নাই। দাদা ডিমেটাতে হচ্ছে এই শোনো নিউক্লিক কি
কি এসছে ওই ও জোরে সব বলবে তো। আচ্ছা লাস্ট কোশ্চেন আজকে জীবদেহে নিউক্লিওটাইডের ভূমিকা। জীবদেহে নিউক্লিওটাইডের ভূমিকা দেখো, জীবদেহে নিউক্লিওটাইড প্রথমত ডিএনএ এবং আরএনএ গঠনে মূল ভূমিকা গ্রহণ করে। ডিএনএ এর কাজ কি? জীবের বৈশিষ্ট্যকে বংশগতভাবে বহন করে নিয়ে যায়, মানে 44 নম্বর পরের পেজ 28 নম্বর পেজ দেখো লেখা আছে নিউক্লিওটাইড দ্বারা গঠিত নিউক্লিক অ্যাসিড দু ধরনের হয়, একটা হচ্ছে ডিএনএ একটা আরএনএ। যদি চুমকিকে জিজ্ঞাসা করা হয় চুমকি নিউক্লিক অ্যাসিড কত প্রকার, তাহলে ক প্রকার বলবা? জোরে বলবা। 2 প্রকার। কি কি বোর্ডে লেখা আছে দেখে বলতে পারো। ডিএনএ আর আরএনএ, ঠিক বলেছো। আচ্ছা ডিএনএ হচ্ছে জীবদেহের বংশগত বৈশিষ্ট্যগুলি বহন করে পরম্পরার মাধ্যমে, মানে একটা জেনারেশন থেকে অন্য জেনারেশন, ঠিক আছে, একে বলা হয়। তাই ডিএনএ কে জিন বলা হয়। এই উক্তিটা সম্পূর্ণ ভুল। আসলে কি বলতো, প্রথম দিকে না ডিএনএ কে বলা হতো জিন। কি হয়েছে? ডিএনএ প্রধানত জীবদেহের বংশগত বৈশিষ্ট্যগুলি পরম্পরা বহন করে, তাই একে জিন বলা হয়। তাই লিখবা। ধরো সব থেকে খারাপ বিষয় হচ্ছে যে আগেকার দিনে এমনকি কলেজের যে প্রফেসর গুলো ছিল আগেকার দিনে, তারাও ভাবতো যে ডিএনএ মানে জিন। পরবর্তীতে যখন নতুন রিসার্চ এলো জানা গেল কি ডিএনএ জিন আচ্ছা আচ্ছা দেখো কি বলেছে। সুতরাং জিন হলো ডিএনএ এর এমন একটি অংশ। এবার শুনবো, ভালো করে শুনবো। ডিএনএ জিন নাম, এইখানে উত্তরটা পরিষ্কার করে বলে দিতে হবে জিন কাকে বলে। জিন হলো ডিএনএ এর এমন একটি অংশ যাতে অনেকগুলি নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড মানে এটিজিসি, এই জিনিসগুলো রৈখিক সজ্জায় শৃঙ্খলিত থেকে একটি পলিপেপটাইড তৈরি করতে সাহায্য করে। মানে আমাদের যে জিনগত যে রোগগুলো হয়, একটা জিনগত রোগের নাম যদি কেউ বলতে পারো, বংশগত রোগ, সরি ওই তো হাঁপানি, হ্যাঁ অ্যালার্জি, বংশগত রোগ, ওই তো হাঁপানি, শ্বাসকষ্ট, আচ্ছা ওই তো শ্বাসকষ্ট, আচ্ছা ঠিক আছে, শোনো, বংশগত রোগ কি? আচ্ছা আমি একটা বংশগত রোগ বলি, ঝগড়া করা, ও এটা বলে অ্যালার্জি। অ্যালার্জি তো ক্যান্সার হতে পারে, ঠিক আছে। আচ্ছা ক্যান্সার বংশগত হয়। সুগার মানে ডায়াবেটিস বংশগত হয়। প্রশ্ন হচ্ছে কি করে হয়? এই শোনো শোনো শোনো, ভালো করে দেখো। ব্যাপারটা হচ্ছে আমাদের প্রত্যেকের শরীরে কোষের মধ্যে ডিএনএ আছে না? ডিএনএ কতন্ত্রী হয়? ডিএনএ দ্বিতন্ত্রী হয়। আমরা পেঁচিয়ে দেখাচ্ছি না, তাহলে এখানে আমরা দেখো পেঁচিয়ে দেখা বুঝতে পারবো না। আবার এটিজিসি, এভাবে চলে না। এবার ব্যাপারটা হচ্ছে সবসময় যে এর পরে জি থাকবেন তা হয় না, আর এরপরে এও থাকতে হবে, হয়েছে। এরা মনে করো এটিজিসি এইরকম একটা অংশ, এটিজিসি ধরে এইরকম একটা অংশ, এই অংশটাকে আমরা কি বলছি? নিউক্লিওটাইড। কি বলছি? নিউক্লিওটাইড, যেটা গঠন করেছে কি পলিপেপটাইড একটা। কি গঠন করেছে? পলিপেপটাইড। এবার এই অংশটার জন্যই, মানে এই যে অংশটা আছে, এই অংশটা যে রোগ তার ডিএনএ এর সঙ্গে বন্ধন তৈরি করতে পারে। মানে মনে করো আমাদের ডিএনএ আছে কোষের মধ্যে, এই কোষের মধ্যে রোগের ডিএনএ বন্ধন তৈরি করলো, তাহলে পিতামাতার শরীরে যদি কোনো রোগ থাকে তার ডিএনএ এর মধ্যে এই বন্ধনটা আছে কি নেই? আছে। যে অপত্য নতুন প্রজন্মের জীব সৃষ্টি হবে তার মধ্যে ডিএনএ যাবে, তার মধ্যে সেই রোগটা দেখা যাবে। ওই কিন্তু আমার তো নেই, আমার শ্বাসকষ্ট আছে, বাবার শ্বাসকষ্ট আছে। অনেক সময় এই বন্ধনটা মিস হয়ে যায়, তখন যায় না। তারপর আমার ঠিক আছে, হয়েছে আছি এখন। ঠিক আছে, টেক্সট বই, টেক্সট বই, টেক্সট বইয়ের পেজ নাম্বার 26 এর জৈব উপাদান থেকে, টেক্সট বইয়ের পেজ নাম্বার 26 এর জৈব উপাদান থেকে, পেজ নাম্বার 28 এর বৃহৎ অণুসমূহের উপরে পর্যন্ত। ওদের কোয়েশ্চেন নাম্বার দাগিয়ে দাও। কোশ্চেন নাম্বার বলে দিন। আমার 1 পয়সা দামের খাতা স্কুলে। 1 পয়সা দামে? হ্যাঁ দেখো, তুমি 1 পয়সা দিতে পারো, আমি তোমাকে এটা দিতে পারবো। 1 পয়সা দিতে হবে। 1 পয়সা। তুমি বাড়ি চলে যাও, তাদের স্কুলে যেতে হবে। ক্যান্সার ছিল এ বাবা, তেতাল্লিশ আছে না?
আমার দাদু এই শোনো লাস্ট কোশ্চেন আমি বলে দিচ্ছি লাস্ট কোশ্চেন হচ্ছে জীব দেহে নিউক্লিওটাইডের ভূমিকা জীব দেহে নিউক্লিওটাইডের ভূমিকা চারটে ছিল পড়ে দিতে পারতে হ্যাঁ। চারটে ছিল চারটে দিয়ে দাও 55 পর্যন্ত আচ্ছা তোমাদের এই শোনো তোমাদের একটা অতিরিক্ত ক্লাসের প্রয়োজনীয়তা আছে কারণ কামাই হচ্ছে না আগে তাহলে ওদের কামাই কমপ্লিট দুটো ছিল দুটোই কমপ্লিট ছিল জানি আচ্ছা দাদা দুটো ছিল দুটো কমপ্লিট হয়ে গেছিল চকলেট দেখাচ্ছে ছিল দুটো সে দুটো না চারটে ছিল তারপরে আমি আগের দিন আবার কামাই করলাম কবে ও তো অনেক ছুটি হয়ে গেছে না না এমনি করছি। আচ্ছা বুধবার এই যে আরে কথা না অর্ডার বুধবারে কি তোমাদের ছুটি আছে না পড়া আছে আজ আমার সকালে একটা ছুটি আমি সকালে আছে সারাদিন করা সারাদিন তো থাকে না স্কুল টাইমে তো থাকবে না আচ্ছা কখন কখন পড়া আছে বল তুমি সকালে আছে বিকালে আছে সকালে পড়া। আচ্ছা সকালে 7:30 আছে আর রবিবার আড়াইটে করে দাও হ্যাঁ রবিবার আড়াইটে আচ্ছা তোমাদের তো এমনি দুপুরে স্কুল এই তিনটে পড়া আছে পড়া আছে এই না বুধবার বিকালে পড়া আমার তিনটে পড়া আছে মার বুধবার বিকালে পড়া দরকার নেই চলো বাড়ি আচ্ছা তোমাদের রবিবার আছে শনিবার শুক্রবার দাদা শুক্রবার আচ্ছা শনিবার সকাল 6টায় কার হবে শনিবার পড়া আছে দাদা শনিবারে তো তোমার কাছেই আছে তোমার কাছেই তো আছে শনিবারে ও দুপুরবেলা না দুপুরবেলা আছে হ্যাঁ কত বলবো ভুলভাল করে দে হবে। শুক্রবার আচ্ছা রবিবার স্কুল টাইমে হ্যাঁ শুক্রবারটা হবে শুক্রবার শিবরাত্রি আছে এই শোনো 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 আমি একটু বলে শোনো। দুটোই ও দাদা 10টা থেকে 12:30 পরে আর আগে যখন ইচ্ছা 10 থেকে পড়া শুরু করতে হবে এই ক্যান্সেল হয়ে কথা বলছে তুমি চলে যাও তুমি পড়া দিদি চলে যাও স্কুলে চলে যাও তো ওটাই তো বলছি চলে যাও শুক্রবার বিকালে আছে পড়া সকালে আছে পড়া স্কুল টাইম দাদা দুটো দুটো হবে না ভিডিও কল করা আছে প্রজেক্ট করতে দিতে হবে আমাদের ভিডিও করা আছে আমাদের পড়া আছে আমাদের পড়া আছে আর দেখি এখন 10টা দাদা 5 এই টাকা স্নেহা 10টা বার দুটো পড়া মানে কি হয়েছে 4টের সময় তো হবে না সেদিনকে পেজটা পড়াবে ব্যাটা হলো কখন আর নোট দেবে শুক্রবার শুক্রবার কালকে হ্যাঁ কটার সময় ও দাদা কাল হবে না তো কালকে হবে না কালকে Going, going. এই শোনো কে হবে না ও দুটো হবে না কালকে তুমি যদি একটা করে দাও ঠিক আছে আমি দুটোই করব আচ্ছা কালকে এই কথা না কালকে দুপুর 1টার সময় কার সমস্যা আছে কালকেই হবে না আগে কি বার সমস্যা নিয়ে আছে দুপুর 1টায় কাজ হবে কাল দুপুর 1টা এ পড়া 10টা আমরা শুরু আরে বাবা ও সেটা ও বলে তুমি বলো না তো ঠিক আছে কার কালকে দুপুর 1টায় কার সমস্যা আছে তোমার একা সমস্যা আছে তো তোমাকে আমি জেরক্স দিই আছে খুশি শিবরাত্রিতে সবাই ম্যাডামরা শিব ভক্ত শিবের কাছে চলে যাবে ও দাদা ম্যামরা ডেলি শিবের কাছে যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে এই শুনো না কালকে তাহলে আচ্ছা শিবরাত্রি কে কে করছিল মেয়েদের মধ্যে হাত তোল। তুমি করছো ও করছে না এ একা করছে তুমি করছো এ স্যার বলতে গেলে তুমি তুমি তুলে নামিয়ে ফেলছো কি আচ্ছা করো শিবরাত্রি করো চলো ও দাদা শিবরাত্রি করে কি শিব পাবে আচ্ছা কালকে তো আমি শুধু কোশ্চেনে লেখাবো শোনো না, শোনো না। দুটোই পড়া আছে তো দুটো সময় আছে তো ঠিক এটা তুমি দুটো দুটো করে চিল্লাচ্ছিলে কেন? ও দ্রুত ওরা বলছে যাচ্ছে এই তো যাচ্ছে দূরে পড়া করছি হবে না হবে না দূরে পড়া করলে ভালো হয় দুটো সময় 3টের সময় ক্লাস আছে তাহলে একটা ওই একটা ক্লাসে পড়ে যাও বিকেল 5টার সময় আমার পড়ানো আছে দাদা ওই চুপ কর আবার জিজ্ঞাসা করতে ও দাদা
কালকে দুপুর 1টার সময় তোমরা আসবা, জীবন বিজ্ঞান বই নিয়ে কোশ্চেন লেখানো হবে, আর ভৌত বিজ্ঞান বই নিয়ে আসবে, কোশ্চেন লেখানো হবে, বই আর খাতা। কোনটা হবে? কোনটা হবে সেটা তো দরকার নেই, তো দুটোই নিয়ে আসবো। প্রথমে জীবন বিজ্ঞান শুরু করবো, তারপরে ভৌত বিজ্ঞান গ্রুপে পোস্ট গ্রুপে বলে দেবো, ঠিক আছে? ছুটি। কালকে কালগুলো পড়া নিবা না তো? ও দাদা ঘরের কাজ করে দাও, ঘরে ঘুরতে যাবে।